দেখে নাও যে গতকালকের ক্লাসে যেটা এক্সপ্লেনেশন। বাই দ্য ওয়ে আমি তোমাদের কমপ্লিট লিস্ট দিয়ে দিয়েছি, সেই লিস্টটা দেখে নিও, ঠিক আছে? ভালো করে পড়ে নিও, খুব গুরুত্বপূর্ণ। পরীক্ষায় কিন্তু মানে প্রশ্ন ধরে নাও এক প্রকার থাকবেই। এগুলো যেগুলো করাচ্ছি সেগুলো খুব কমন জিনিস, বারবার জিজ্ঞেস করে। তাহলে গতকাল তোমাদের আমি অন্ধ্রপ্রদেশ নিয়ে বলছিলাম যে কিভাবে সেখানে অন্ধ্রপ্রদেশের ফরমেশন হয়েছে। আমি অন্ধ্রপ্রদেশটাকে আজকে আপাতত স্কিপ করছি, চলে আসছি আমি কেরলে। কেরালাতে কীরকম হয়েছিল দেখো। কেরালাতে তোমরা জানো যে মালায়ালাম স্পিকিং রিজিয়ন্স একটা ওইখানে ছিল, মানে মালায়ালাম ভাষায় কথা বলা মানুষ কতগুলো সেখানে কিন্তু ছিল। এখন কিন্তু এই মালায়ালাম স্পিকিং মানুষদের মধ্যে একটা ইউনিফিকেশনসের প্রয়োজন ছিল। তারা নিজেরা যেহেতু ভাষার ভিত্তিতে অলরেডি একটা আন্দোলন শুরু হয়ে গেছে এবং প্রত্যেকে নিজেদের দাবি তুলে ধরেছে, সো কেরালাও সেখান থেকে কিন্তু পিছিয়ে ছিল না। তো মালায়ালাম ভাষায় কথা বলে যে সমস্ত মানুষরা, তারা নিজেরা একটা পার্টিকুলার একটা স্টেট চাইছে, এই দাবিটা তারা তুলতে থাকে। এবং এই বেসিক্যালি যে এই ভাষার মানুষদের তোমরা তখন সেই সময় খুঁজে পেতে, এবং এখনও আছে, এটা ত্রাভাঙ্কোর আছে, কোচিন এবং হচ্ছে মালাবার। ত্রাভাঙ্কোর, কোচিন এবং মালাবার এই তিনটে বলতে পারো যে জায়গাতে তাদের কিন্তু তুমি খুঁজে পাবে। এবং এদেরকে নিয়েই আমরা দেখতে পাবো কি যে এই কেরল রাজ্যটা কিন্তু তৈরি হয়েছে। স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956-এর আন্ডারে কিন্তু এদেরকে আলাদা রাজ্যে তকমা দেওয়া হয়েছিল। এখানে দেখতে পাবে তো স্বাভাবিকভাবেই তাহলে মালায়ালি ভাষায় যারা কথা বলতো তারা মালায়ালি ন্যাশনালিস্ট বলতে পারো, একটা তাদের জাতি, তারা জাতির একটা কনসেপ্টকে সেখানে তুলে ধরে। এটাকেই পেছন থেকে ব্যাক করে, অর্থাৎ এই আইডিয়াটিকেই পেছন থেকে সাপোর্ট করে, অর্থাৎ ভাষার ভিত্তিতে এই যে একটা রাজ্য গঠনের যে দাবি, এই দাবিটিকেই সমর্থন করে সেই সময় কিন্তু বামপন্থীরা দাবি করে, ঠিক আছে? এবং তার সাথে সাথে তাদের সংস্কৃতি এবং প্রশাসনিক ইউনিটিটাও নিজেদের মধ্যে দরকার আছে, এটা তারা দাবি করে। কারণ সংস্কৃতিগত দিক থেকে তাদের কেরলের একটুখানি ভিন্নতা আছে বাকি ওই সমস্ত সাউথের রাজ্যগুলোর মধ্যে। তো স্বাভাবিকভাবে তারা কিন্তু সেটাও সেখানে কিন্তু তাদের দাবির মধ্যে ইনক্লুড করে। কমিউনিস্ট পার্টির সেই সময় লিডার ছিলেন EMS নাম্বুদ্রিপাত, নিশ্চয়ই নামটা একাধিকবার শুনেছ। ইনি সম্ভবত কেরলের প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন, যাকে নেহেরু, বামপন্থী মুখ্যমন্ত্রী হয়েছিলেন, নেহেরু এনাকে পদ থেকে সরিয়ে দেয়, অর্থাৎ সেখানে সরিয়ে দিয়ে প্রথম রাজ্য ছিল যেখানে তিনি রাষ্ট্রপতি শাসন জারি করেছিলেন। সো এটা ছিল প্রথম রাজ্য যেখানে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল, এবং ইনি ছিলেন কেরলের সেই সময় মুখ্যমন্ত্রী। তো যাই হোক, 1957-এর দিকে তোমরা দেখতে পাবে যে উনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। বাট আমরা দেখতেই পাচ্ছি যে EMS নাম্বুদ্রিপাত বেসিক্যালি তখন কৃষক এবং ওয়ার্কার্সদেরকে তিনি মবিলাইজ করতে শুরু করেছিলেন, এবং ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে গণতন্ত্র গঠিত হওয়া দরকার সেটা কিন্তু তিনি প্রচার করতে শুরু করেছিলেন। এবং পৃথিবীর ইতিহাসে ভালো করে মাথায় রেখো, নট ভারত, পৃথিবী। সো পৃথিবীর ইতিহাসে প্রথম কোনো রাজ্য ছিল বা অঞ্চল ছিল, জায়গা ছিল যেখানে ডেমোক্রেটিক্যালি নির্বাচনের মধ্য দিয়ে কোনো বামপন্থী সরকারের হচ্ছে কিন্তু বা কমিউনিস্ট গভর্নমেন্টের কিন্তু নির্বাচন হয়েছিল, তারা ক্ষমতায় এসেছিল। পৃথিবীর প্রথম রাজ্য ছিল এটা, তার মানে বুঝতে, পৃথিবীর প্রথম একটা রিজিয়ন বা রাজ্য ছিল বলতে পারো একটা, যেখানে নির্বাচনের মাধ্যমে প্রথম হচ্ছে গণতান্ত্রিকভাবে সেখানে কিন্তু কি হয়, কমিউনিস্টরা ক্ষমতায় আসে। কারণ কমিউনিস্টদের কনসেপ্টই হচ্ছে যে সেখানে হাতে অস্ত্র তুলে নাও, হ্যাঁ, আর সেখানে বিপ্লব করো, আর বিপ্লবের মধ্যে দিয়ে ক্ষমতা দখল করো। এটাই তো তাদের কনসেপ্ট। কার্ল মার্ক্সের থিওরিতে তো আমরা এটাই পড়ে এসেছি, যেটাকে কাজে লাগিয়েছিলেন প্রথম আমরা দেখতে পেলাম লেনিন সোভিয়েত ইউনিয়নে। সো কিন্তু এখানে কিন্তু সেটা হয়নি, এবং পৃথিবীর ইতিহাসে একটা প্রথম দৃষ্টান্ত তৈরি করেছিল এটা। সো ভালো করে মাথায় রেখো। তো স্বাভাবিকভাবেই সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে কেরলের যে পলিটিক্স, সেই সময় পলিটিক্স ভাষা এবং আদর্শ এই দুটোর দিকে তো ঝুঁকে গেছিল, কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের কিন্তু এক প্রকার বলতে পারো যে নির্বাচন সেখানে সম্পূর্ণ হয়েছিল, এবং বামপন্থীরা প্রথম পাওয়ারে নির্বাচনের মধ্য দিয়েই এসেছিল। এবং এতে করে এটা প্রমাণ করে যে ভারতবর্ষের যে গণতান্ত্রিক পরিবেশ, সেই গণতান্ত্রিক পরিবেশ বিভিন্ন আদর্শকে জায়গা করে দিলেও গণতান্ত্রিক কাঠামোতে তারা কতটা শক্তিশালী সেটা কিন্তু সেই সময় প্রমাণ করে। 1956 সালের এই ঘটনা এটা কিন্তু তোমাদেরকে এই বিষয়টি মনে করিয়ে দিচ্ছে। সেটা ভালো করে মাথায় রেখো। এরপরে চলে আসো কর্ণাটক, যেটাকে মাইসোর বলা হতো, মাইসোর, ঠিক আছে, স্টেট অফ মাইসোর। তো কর্ণাটক, এখানে কানাডা স্পিকিং, কেতে কন্নড়া, কেতে কর্ণাটকা, কেতে কানাডা, ভালো করে মাথায় রেখো। তো কানাডা স্পিকিং রিজিয়ন্সের মানুষরা বেসিক্যালি তারা একটা আন্দোলন গড়ে তুলেছিল। আন্দোলনটার নাম ছিল একীকরণ মুভমেন্ট, একীকরণ যেটাকে বলছি আমরা। সো একীকরণা মুভমেন্ট তারা তৈরি করেছিল।
তো একীকরণ আন্দোলনে তারা অংশগ্রহণ করে তারা দাবি তুললো কি, তারা হচ্ছে কানাডা স্পিকিং রিজিয়ন্সের মানুষরা আলাদা একটা রাজ্য চায়, এবং এটাকে সমর্থন করেছিল সেই সময় কর্ণাটকের হচ্ছে কর্ণাটকা একীকরণ সমিতি বলে একটা গ্রুপ ছিল, অর্গানাইজেশন ছিল, সেই অর্গানাইজেশন এটাকে সমর্থন করেছিল। এবং তারা ডিমান্ড করেছিল যে একটা ইউনিফিকেশনস, কিসের ভিত্তিতে ইউনিফিকেশনস, না সাংস্কৃতিক দিক থেকে তারা অন্যদের থেকে, কানাডার মানুষরা অন্যদের থেকে আলাদা, প্রশাসনিক দিক থেকেও কাজে এটাকে আলাদাভাবে ডিল করা উচিত, কাজে প্রশাসনিক আইডেন্টিটিটা তাদেরকে আলাদাভাবে দেওয়া উচিত, এবং তাদেরকে কি করা উচিত যে তারা হচ্ছে সেই সময় বুঝতে পারো যে মানে কি বলবো যে কাইন্ড অফ বলতে পারো যে এই যে ইয়েগুলো করা হলো, ডিভিশনসগুলো করা হলো, সেই ডিভিশনসগুলোকে এক প্রকার চ্যালেঞ্জ করে এসেছিল। যাই হোক, মোটামুটিভাবে বুঝে নাও এখানে যে তাদের কাছেও কিন্তু দৃষ্টান্ত ছিল যে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন হচ্ছে যখন, তাহলে তাদেরও সেই সুযোগটা তারা পেতে পারে। সো যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি সেই সুযোগটা তারা কিন্তু কাজে পেয়ে লাগিয়েছে, ইউনিফিকেশনস তারা কিন্তু করেছে। কানাডার ইন্টেলেকচুয়ালসরা এই ডিমান্ডটা কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরেছিল, ঠিক আছে। তো এগুলো তোমরা সেখানে কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। এবং ডিভিশনস তারা ওই মোটামুটি কর্ণাটক বলতে তোমরা ম্যাপের দিকে যদি একটু তাকিয়ে দেখো, কর্ণাটক হচ্ছে মহারাষ্ট্রের মধ্যেও তোমরা একে পাবে, মাদ্রাসের মধ্যেও একে তোমরা পাবে, তোমরা হায়দ্রাবাদের মধ্যেও এই রিজিয়ন্সটার কিছু পাবে, মানে পুরোনো ম্যাপ গতকাল তোমাদের দেখিয়েছিলাম, এবং মাইশোর তো আলাদা করেই ছিল। সো এদের মধ্যে ভাগাভাগি করে এই যে অঞ্চল, অর্থাৎ কানাডা স্পিকিং মানুষরা যে এই অঞ্চলগুলোর মধ্যে যে ছড়িয়ে আছে সেটাকে তারা নোটিশ করেছে, এবং তারা বলেছে যে ওগুলোর মধ্যে ডিভিশন ক্রিয়েট করে একটা নতুন রাজ্য গঠন করা হোক। সো এই সমস্ত দাবিগুলো সেই সময় কিন্তু তুলে উঠেছিল, যেগুলোকে সেই সময় জায়গা দিতে বাধ্য হয়েছে সরকার। ফাইনালি স্টেট রিঅর্গানাইজেশনস কমিশন বা তার কমিশন তার রিপোর্টেও দিয়েছিল, এবং এখানে রিঅর্গানাইজেশনস অ্যাক্ট হয়েছে 1956-এ। সেই অনুসারে আমরা দেখতে পাচ্ছি কর্ণাটক রাজ্য সেখানে কিন্তু তৈরি হয়েছে, ঠিক আছে। এবং এটা হচ্ছে মাইশোর স্টেট নামে পরিচিত ছিল, মাইশোর স্টেট। পরবর্তীকালে এটাকে 93 সালের নামকরণ করা হয়, এটাকে কর্ণাটকা এটাকে নামকরণ করা হয়, ঠিক আছে। এটা তোমরা দেখতে পাবে যে কর্ণাটকে বেসিক্যালি সেই সময়কার যারা হচ্ছে কাইন্ড অফ বলতে পারো যে কংগ্রেসের যারা লিডার ছিলেন, পরবর্তীকালে এই নামগুলো তোমরা ইন্দিরা গান্ধীর টাইম পিরিয়ডে এই নামগুলো তোমরা খুব গুরুত্বপূর্ণ হিসেবে পাবে। ইন্দিরা গান্ধীর টাইম পিরিয়ডে ইন্দিরা গান্ধীর সঙ্গে যখন কংগ্রেসের কনফ্লিক্ট ঘটছে, তখন এরা হচ্ছে কংগ্রেসের হচ্ছে বড় বড় লিডার, এস নিজালিঙ্গাপ্পা, কেসি রেড্ডি, এরা হচ্ছে সেই সময় কংগ্রেসের সিন্ডিকেটের হচ্ছে কিন্তু বড় বড় মেম্বার। অর্থাৎ তারা হচ্ছে কংগ্রেসের যে অর্গানাইজেশন যেটা ছিল সেই সংগঠনটাকে তারা কিন্তু কন্ট্রোল করতো। এদের সাথেই কনফ্লিক্ট হয়েছিল কিন্তু ইন্দিরা গান্ধী, এরাই ইন্দিরা গান্ধীকে প্রধানমন্ত্রী করেছিল, আর এদের সাথেই কিন্তু কনফ্লিক্টটা হয়েছিল। বেসিক্যালি সেই সময় প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে কিন্তু এই এস নিজালিঙ্গাপ্পাই কিন্তু এগিয়েছিলেন, বাট তিনি হতে চাননি, তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন সেই সময়। তো যাই হোক, ফাইনালি কংগ্রেসের প্রেসিডেন্ট পদে ছিলেন। তো ফাইনালি আমরা দেখতে পাবো যে ইন্দিরা গান্ধীকে করা হয় কেন, কারণ উনি হলে মোরারজি দেশাইয়ের সাথে একটা কনফ্লিক্ট হতো, কিন্তু ইন্দিরা গান্ধী হলে এতটা কনফ্লিক্ট হয়তো হবে না, দলের মধ্যে বিদ্রোহ দেখা দেবে না। সো এই কারণে তিনি এখানে পার্টির কন্ট্রোলটা নিজের হাতে রেখেছিলেন এবং ইন্দিরা গান্ধীকে প্রধানমন্ত্রী করেছিলেন। ইন্দিরা গান্ধীর তরফ থেকেও সেই এটা এসেছিল, দাবিটা এসেছিল যে তিনিও হতে চান, ইচ্ছে প্রকাশ তিনি করেছিলেন, ফলে তাকে করা হয়েছিল গঙ্গি গুড়িয়া পরবর্তীকালে যাকে বলা হয়েছে। যাই হোক, এতে এই সমস্ত বিষয়গুলো তোমরা পাবে। তো যাই হোক, এই দাবিগুলো যেহেতু তারা পূরণ করতে সক্ষম হয়েছে, স্বাভাবিকভাবে কংগ্রেসে সাউথ ইন্ডিয়াতে কংগ্রেসের একটা ভালো একটা গড় তৈরি হয়েছিল, শক্তিশালী তারা সেখানে কিন্তু হতে পেরেছিল, ঠিক আছে। এবং তার কারণই হচ্ছে যে লিঙ্গুইস্টিক ইউনিটি তারা নিয়ে আসতে পেরেছিল, এবং তার সাথে সাথে সংস্কৃতি, তার সাথে সাথে প্রশাসনিক এই যে বিষয়গুলো, এগুলোকেও কিন্তু অ্যাসিমিলেট করে তারা একটা রাজ্যের জায়গায় পৌঁছতে পেরেছিল, ঠিক আছে। তো এইরকমভাবে আমরা দেখতে পাবো যে কংগ্রেসের ভেতরেও কিন্তু এই বিষয়গুলো ঢুকে যায় এবং তারা এই দাবিগুলো নিয়ে আলটিমেটলি কিন্তু সক্ষম হয়। এরপর চলে আসো মহারাষ্ট্র 1960 সালে হয়েছে, 56 পর 1960 সালে মহারাষ্ট্র আমরা হতে দেখছি। মহারাষ্ট্র আমরা কি দেখতে পাচ্ছি যে মহারাষ্ট্র এখানে সম্মুক্ত মহারাষ্ট্র মুভমেন্ট একটা 40 থেকে 60-এর দশকের মধ্যে হয়েছে, দীর্ঘ এই 20 বছর ধরে সম্মুক্ত মহারাষ্ট্র মুভমেন্ট এখানে কিন্তু হয়েছে। অর্থাৎ মহারাষ্ট্র একটা রাজ্য গঠন করার এক প্রকার দাবি সেখানে কিন্তু উঠে এসেছিল। কাদের মধ্যে থেকে উঠেছিল? মারাঠি স্পিকিং মানুষদের মধ্যে থেকে উঠে এসেছিল, অর্থাৎ যারা মারাঠি স্পিকার্স, অর্থাৎ যারা মারাঠি ভাষায় কথা বলে, ঠিক আছে, ইনক্লুডিং বম্বে সিটির মধ্যে তারা কিন্তু বিলং করে। তো বম্বে ইন জেনারেল তোমরা জানো বম্বে প্রভিন্স সেটা সেই সময় ছিল, বাট বম্বে শহর যেটা ছিল সেটার মধ্যেও মারাঠি স্পিকিং মানুষরা ছিল এবং সেখানে তাদের মধ্যে থেকেও এই দাবিটা উঠতে শুরু করে। সো ওভারঅল মারাঠি মানুষরা কিন্তু একজোট হতে শুরু করে, একটা আন্দোলন গড়ে তোলে, দীর্ঘ 20 বছর ধরে আন্দোলনটা তোমরা সেখানে দেখতে পাবে।
এবং সেই আন্দোলনে সেই সময় তোমরা দেখতে পাবে সমাজবাদী, তারপরে হচ্ছে সমাজবাদী, তারপরে সাম্যবাদী, কালচারাল রুটস, এগুলো কিন্তু সবই ছিল। এবং ওয়ার্কার্সরা ইউনাইট হতে শুরু করে, রাইটার্সরা ইউনাইটেড হতে শুরু করে, পলিটিক্যাল লিডার্সরা কিন্তু ইউনাইট হতে শুরু করে এবং এটা একটা বড় আন্দোলনের রূপ নেয়। ঠিক আছে, অর্থাৎ সমাজতন্ত্রী বলো, সাম্যবাদী বলো, সাংস্কৃতিক বলো, যা কিছু বলো, মোটামুটিভাবে এগুলোর মধ্যে একটা, এরা কিন্তু মারাঠিদের মধ্যে, এদের মধ্যে সবার মধ্যে কমন ছিল মারাঠিনেসটা। সো মারাঠি স্পিকার্স এরা প্রত্যেকে ছিল, স্বাভাবিকভাবে এরা এটা নিয়ে একটা বিদ্রোহ করতে শুরু করে, আন্দোলন করতে শুরু করে। শুরুর দিকে কংগ্রেস এটাকে মেনে নেয়নি, কারণ এর মধ্যে শুরুর দিকে কংগ্রেস এই দাবিটাকে মেনে নেয়নি। তার কারণ কংগ্রেস এটাকে মেনে নেয়নি, তার কারণ হচ্ছে, তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে এটার মধ্যে হচ্ছে যে অনেকগুলো ভাষার একটা বৈশিষ্ট্য আছে। মহারাষ্ট্রে, মারাঠাতে, ওই যে বম্বেতে সেই সময় অনেকগুলো ভাষার বৈশিষ্ট্য তোমরা পাবে, অনেক ভাষার মানুষ আছে। এবং তার সাথে সাথে এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালি সিগনিফিকেন্ট এরিয়া, অর্থাৎ শিল্পের সেখানে প্রভাব একটা বেশি আছে। তো স্বাভাবিকভাবেই যে কোনো সরকার চাইবে তাদের কন্ট্রোলটা ওখানে থাক, কারণ স্টেট চলে আসলেই সেখানে কি হবে যে তারা একটা অটোনমি পেয়ে যাবে, নিজেদের মতো কন্ট্রোল করবে। এটা কিন্তু কংগ্রেসের তরফ থেকে কিন্তু শুরুর দিকে প্রতিরোধ এই কারণে করা হয়েছিল এই দাবিটিকে। কিন্তু 1956 থেকে 60-এর মধ্যে যখন দেখতেই পাচ্ছ যে 56 সালে যখন এই দাবিগুলো জোরদার হলো ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করার, এবং আলটিমেটলি যখন অনেকগুলো রাজ্য ফর্ম করাও গেল, সম্ভবপর হলো, তখন দেখা যাবে যে এই আন্দোলনটি মারাঠা স্পিকারদের জন্য আলাদা রাজ্যের যে দাবি সেটা আরও অনেক জোরদার হয়। এবং দেখা যাবে এই 56 থেকে 60 সালের মধ্যে, 4 বছরের মধ্যে, 5 বছরের মধ্যে তোমরা দেখতে পাবে যে সেখানে 100 জন মানুষের সেখানে কিন্তু মৃত্যু হয়। নেহেরু তারপরে কিন্তু এটাকে মেনে নিতে বাধ্য হয়। নেহেরু এই কারণে এটাকে মেনে নিতে বাধ্য হয়, এবং সেই কারণে তোমরা দেখতে পাবে যে বম্বে রিঅর্গানাইজেশনস অ্যাক্ট 1960-তে কিন্তু তৈরি হয়, যেখানে এটা ক্রিয়েট করা হয় যে মহারাষ্ট্র এবং গুজরাট, প্যারালালি গুজরাটের গল্পটাও নিচে আছে এখানে। তো এরকমভাবে দেখা গেল যে মহারাষ্ট্র যেটা ছিল সেখান থেকে সেটাকে দুটো ভাগে ভাগ করা হলো, এবং সেখানে মহারাষ্ট্র এবং গুজরাট দুটো আলাদা রাজ্য তৈরি করা হলো। এবং মহারাষ্ট্রের ফরমেশনসটাই সেই সময় হলো কিন্তু মাস লিঙ্গুইস্টিক মোবিলাইজেশনের মধ্য দিয়ে, যে বড় একটা জনসংখ্যা ভাষার ভিত্তিতে সেখানে কিন্তু সংগঠিত হয়েছে। এবং তার সাথে সাথে আরবান ওয়ার্কার্স যারা আছে তারাও অংশগ্রহণ করেছে সেই আন্দোলনে, এবং বিভিন্ন যে বললাম এখানে যারা দেখছো মানুষজন যারা আছে বিভিন্ন শ্রেণীর, তারাও অংশগ্রহণ করেছে। এবং আলটিমেটলি সেখানে দেখা যাবে যে মারাঠাদের জন্য যে আলাদা রাজ্য, সেই রাজ্যের দাবিটা জোরদার হয়েছে এবং সেটাকে সরকার মেনে নিতে কিন্তু বাধ্য হয়েছে। এখান থেকেই তোমরা দেখতে পাবে যে পরবর্তীকালে যে শিবসেনার কিন্তু উত্থানটা এখান থেকেই হচ্ছে। শিবসেনা এখান থেকেই উত্থান হচ্ছে, তার কারণ মহারাষ্ট্রে সেই সময় আঞ্চলিকতাবাদের বীজটা এখান থেকেই রোপণ হয়ে গেছিল, যে অঞ্চল ভেদে আলাদা আলাদা রাজনীতি হবে, অঞ্চল ভেদে মানুষের চিন্তা ভাবনা ভিন্ন, এবং সেই ভিন্নতার ভিত্তিতেই মানুষ সেখানে তাদের উন্নতি সুনিশ্চিত হবে বলে মনে করছে। তো এটা যখন কংগ্রেস এক প্রকার যখন এটাকে প্রতিরোধ করেছে, তখন এখানে একটা থার্ড পার্টি বেরিয়ে এসেছে, সেটা হচ্ছে শিবসেনা এসে তখন কিন্তু সেটাকে ফায়দা হিসেবে নিয়েছে, এবং আলটিমেটলি পরবর্তীকালে রিজনালিজমের যে যত বড় আবহাওয়া পুরোটাই কিন্তু শিবসেনা কিন্তু নিজের দখলে নিয়ে এসেছে, এবং দীর্ঘ সময় তারা কিন্তু শাসন করেছে। সো এগুলো তোমরা সেখানে দেখতে পাবে, বড় একটা পলিটিক্যাল ফিগার সেখানে কিন্তু তারা ছিল। এরপরে বাল ঠাকরের নাম নিশ্চয়ই তোমরা শুনেছো, ঠিক আছে, বাল ঠাকরে, ঠিক আছে, তিনি হচ্ছেন এই সেনার লিডার ছিলেন, প্রতিষ্ঠাতা ছিলেন এই শিবসেনা। এরপরে চলে আসো গুজরাটে। 1960 সালে হচ্ছে গুজরাট, এই একই সময় বুঝতেই পারছো মহারাষ্ট্রটাই পুরোটাই, যেহেতু সেই সময় গুজরাট আর আলাদা বলে কিছু ছিল না। তো 1960 সালে গুজরাটের মধ্যেও কিন্তু একটা আন্দোলন মাথাচাড়া দিয়েছিল, এবং সেটা হচ্ছে মহাগুজরাট মুভমেন্ট বলে একটা আন্দোলন সেখানে কিন্তু মাথাচাড়া উঠেছিল, এবং গুজরাটি ভাষায় কথা বলা মানুষরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, গুজরাটি ভাষায় কথা বলা মানুষরা। এবং এদের দাবিটা ছিল যে এরা এই যে মহারাষ্ট্রের ইয়ের মধ্যে, বম্বের মধ্যে এদের রাখা হয়েছে, যেটার যাদের সংখ্যাটা হচ্ছে মারাঠিদের সংখ্যাটাই যেখানে বেশি, এবং মারাঠিদের মতোই এক প্রকার সেখানে পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, কালচার সমস্ত কিছু কন্ট্রোল হয়। তো এদের বক্তব্য হচ্ছে যে মারাঠিদের থেকে এরা হচ্ছে কিন্তু ভিন্ন, মারাঠি আর গুজরাটি দুটো আলাদা ভিন্ন ভাষা, দুটো আলাদা কালচার, দুটো আলাদাকে সেখানে আলাদাভাবে সেখানে কিন্তু রেকগনাইজ করা হোক। এই উদ্দেশ্যে সেই সময় দেখা যাবে যে ইন্দুলাল ইয়াগনিক বড় বড় কতগুলো আন্দোলন সেই সময় সংগঠিত করেছেন, এবং নেহেরুর যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের উপর কিন্তু প্রেশার ক্রিয়েট করেছেন। এবং নেহেরুর এই
নেহরুর এই আইডিয়াগুলোকে, নেহরুর এই যে প্রশাসনিক দিক থেকে এই যে রাজ্যকে পরিচালনা করার যে ভাবনা, সেগুলোকে ভীষণ রকমভাবে ক্রিটিসাইজ করেছে। যদিও নেহরু এখানে এই বম্বেকে ডিভাইড করতে তিনি কিন্তু খুব একটা বেশি পছন্দ করেননি, বা তিনি কিন্তু একটু সংশয়ী ছিলেন, রিল্যাক্টেন্ট ছিলেন। তিনি কিন্তু খুব একটা বেশি খুশি ছিলেন না, বা হ্যাপি ছিলেন না, বা চাননি বলতে পারো, যে তিনি কিন্তু কংগ্রেস এবং কংগ্রেস লিডার হিসেবে সেই সময় নেহরু এটা কিন্তু চাননি। কিন্তু সেই সময় দেখা যাবে যে মিডল ক্লাস মানুষদের মধ্যে, স্টুডেন্টদের মধ্যে, বিজনেস ক্লাসের মধ্যে এই আন্দোলনের যে ভাবনা, সেই ভাবনাটা কিন্তু পৌঁছে যায়, এবং তারা কিন্তু প্রত্যেকে আলাদা এখানে কিন্তু একটা ভাষার ভিত্তিতে রাজ্য চায়। ঠিক আছে, ভাষার ভিত্তিতে রাজ্য চায়, যেখানে তাদের প্রশাসন চলবে ভাষাকে সামনে রেখে, ভাষার এই সেন্টিমেন্টসকে কাজে রেখে তারা কিন্তু কাজ করবে। এবং এই উদ্দেশ্যেই দেখা যাবে 1960 সালে বম্বে রিঅর্গানাইজেশনস অ্যাক্ট হয়ে থাকে, যেটা গুজরাট তৈরি করেছিল, যেখানে আহমেদাবাদকে এখানে টেম্পোরারি একটা ক্যাপিটাল হিসেবে ক্রিয়েট করা হয়েছিল। আহমেদাবাদকে টেম্পোরারি ক্যাপিটাল হিসেবে ক্রিয়েট করা হয়েছিল। তারপরে আমরা জানি যে ধীরে ধীরে সেটাকে কিন্তু পার্মানেন্ট রূপ দেওয়া হয়েছে। যাই হোক, পরবর্তীকালে গুজরাটকে, গান্ধীনগরকে সেখানে কিন্তু তারা ক্যাপিটাল হিসেবে ডেভেলপ করেছে। ঠিক আছে, শুরুতে এটা আহমেদাবাদকে তারা টেম্পোরারি ক্যাপিটাল হিসেবে ডেভেলপ করেছিল। সো ভালো করে এটা দেখে রাখবে। এখান থেকেই আমরা বুঝতে পাচ্ছি যে এক প্রকার যে ডেমোক্রেটিক যে নেগোসিয়েশনস, সেই নেগোসিয়েশনসগুলো হয়েছিল, এবং সেখানে যে ফেডারাল যে ক্যারেক্টার, সেই ফেডারাল ক্যারেক্টারগুলো কিন্তু শক্তিশালী হয়েছিল। ঠিক আছে, যে যুক্তরাষ্ট্রের যে ভারতবর্ষের কাঠামো, এবং সেটার মূলে যে দাঁড়িয়ে আছে অনেকগুলো রাজ্যের ক্ষেত্রে ভাষা, সেই বিষয়টি কিন্তু পরিষ্কার হয়ে ওঠে। সো এগুলো তোমরা কিন্তু দেখতে পাবে। এরপরে চলে আসো নাগাল্যান্ডের গল্পটাতে। নাগাল্যান্ডের গল্পটা কি? নাগাল্যান্ডের গল্পটা হচ্ছে যে নাগা, তোমরা জানো যে নাগা ন্যাশনালিজম সেখানে কিন্তু খুব ভালো রকমভাবে ফাংশনস করতো নাগাল্যান্ডে। আসামের মধ্যেই এটা ছিল, তোমরা জানো। এরপরে আমরা দেখতে পাচ্ছি কি যে সেখানে নাগা ন্যাশনাল কাউন্সিলস, এবং তার যিনি লিডার ছিলেন এজি ফিনো, তিনি তার নেতৃত্বে এখানে অনেকগুলো এই ধরনের জাতীয়তাবাদ, নাগার জাতীয়তাবাদ এবং নাগা ইনসার্জেন্সি, অর্থাৎ গণ অভ্যুত্থান যেটাকে বলা যেতে পারে, সেই সমস্ত ঘটনাগুলো সেখানে কিন্তু ঘটেছিল। ভারতের স্বাধীনতার পর থেকে আমরা দেখতে পাবো যে এই যে এনএনসি, ঠিক আছে, নাগা ন্যাশনাল কাউন্সিল, তারা কিন্তু শুরু থেকেই তারা স্বতন্ত্রতা চেয়েছে, এবং টু সাম এক্সটেন্ট বলতে পারো যে এটা তারা স্বাধীনতার পক্ষেও কিন্তু দাঁড়িয়েছে, যে তারা ভারতের মধ্যে থাকবে না, তারা স্বাধীনতা চায়, এই ধরনের বিষয়। দীর্ঘ সময় ধরে তোমরা দেখবে আর্ম রেসিস্টেন্স হওয়ার ফলে, ঠিক আছে, দীর্ঘ সময় ধরে আর্ম রেসিস্টেন্স কনফ্লিক্ট হওয়ার ফলে, অর্থাৎ সেখানে অস্ত্র নিয়ে সেখানে দ্বন্দ্ব হওয়ার ফলে একটা নেগোসিয়েশনসে সেখানে সরকার এবং হচ্ছে কিন্তু নাগা এই যে ন্যাশনাল কাউন্সিল, এদের মধ্যে কিন্তু একটা নেগোসিয়েশনস হয়। 1960 সালের দিকে গিয়ে এই নেগোসিয়েশনসটা হয়েছিল, এবং এই নেগোসিয়েশনসটা ছিল 16 পয়েন্ট এগ্রিমেন্টস নাগা লিডার এবং ইন্ডিয়ান গভর্নমেন্টের মধ্যে এটা কিন্তু হয়েছিল। নাগা লিডার এবং স্টেট গভর্নমেন্টের মধ্যে, কেন্দ্র সরকারের মধ্যে এটা হয়েছিল, এবং তারা কেন্দ্র সরকার প্রতিজ্ঞা করে যে নাগাল্যান্ডকে তারা আলাদা রাজ্য কিন্তু সেখানে দেবে। এবং তখনই দেখা যায় যে দ্য স্টেট অফ নাগাল্যান্ড অ্যাক্ট 1962 সেই সময় তৈরি হয়। যদিও পরবর্তীকালে আমরা দেখেছি যে এটার জন্য আবার কিন্তু সংবিধান সংশোধন করতে হয়। তো সংবিধান সংশোধন হওয়ার পরে বলতে পারো এটা একেবারে ফাইনালাইজ হয়েছে, এবং ততদিনে এক বছর আরও অতিক্রম হয়ে গেছে। সো 1963 কোথাও তোমরা এটা পাবে। সো দুটোই ঠিক। তো এইরকমভাবে আমরা দেখতে পাবো যে এই বিষয়টিকে কিন্তু ফর্মালাইজ করা হয়। এবং তোমরা দেখতে পাবে যে এইরকমভাবে তারা রাজ্যের তকমা পেয়ে গেলেও এই রিজিয়নটিকে স্ট্যাবলাইজ, অর্থাৎ শান্তিপূর্ণ পরিস্থিতিতে ফিরিয়ে নিয়ে আসা গেলেও ইনসার্জেন্স কিন্তু বন্ধ হয়নি, ইনসার্জেন্স চলতেই ছিল। ঠিক আছে, নেহরু এটাও দেখা যাবে যে ধীরে ধীরে এটাকেও কিন্তু অ্যাকোমোডেট করার চেষ্টা করেন, এবং দেখা যাবে যে ধীরে ধীরে নাগাদের যে বেসিক্যালি যে তাদের যে ডিমান্ডসগুলো ছিল আলাদা আইডেন্টিটির ভিত্তিতে, সেটাকে জায়গা যেমন দেওয়া হয়, তেমনি নিরাপত্তার জন্য যেরকম একটা কি বলবো, যে একটা আমাদের যে একটা নেগেটিভ একটা বিষয় বেরিয়ে আসছিল, যে এরা একেবারে কমপ্লিটলি স্বাধীনতা চাইছে, দেশ থেকে বেরিয়ে যেতে চাইছে। তো স্বাভাবিকভাবেই দেখা যাবে যে সরকার ধীরে ধীরে এটাকে কিন্তু এদের যে দাবি দাওয়াগুলো সেগুলোকেও কিন্তু অ্যাকোমোডেট করে, এবং অ্যাকোমোডেট করার সঙ্গে সঙ্গে এদের মধ্যে যে চাহিদাগুলো ছিল স্বাধীনতা লাভ করা, সেগুলো কিন্তু ধীরে ধীরে হারিয়ে যায়। তো এইরকমভাবে দেখা যাবে যে যারা ভারতের সার্বভৌমিকতার উপরে একটা কোয়েশ্চেন্স তুলে দিয়েছিল, সরকার কিন্তু তাদের নিজেদের পলিসির মধ্য দিয়ে, ডুয়েল অ্যাপ্রোচের মধ্য দিয়ে বলা যেতে পারে, তাদেরকে
অ্যাকোমোডেশন এবং হচ্ছে তাদেরকে কন্ট্রোল দুটোই কিন্তু করেছে, তাদেরকে জায়গাও দিয়েছে আবার তাদেরকে নিয়ন্ত্রণও করেছে। সো এটা ছিল নেহরুর ডুয়েল অ্যাপ্রোচ নর্থ ইস্টে। এইরকমভাবে এথনিক রিজিয়ন্সকে তারা কিন্তু কন্ট্রোলে নিয়ে আসে, ঠিক আছে। এইরকমভাবে আমরা এই জিনিসগুলো দেখতে পেয়েছি। এরপরে এখানে চলে আসো হরিয়ানাতে। হরিয়ানার গল্পটা কি? হরিয়ানার গল্পটা হচ্ছে পাঞ্জাবের সাথে যুক্ত। পাঞ্জাবের নামটা বোধহয় এখানে নেই। পাঞ্জাবে তোমরা জানো যে দীর্ঘদিন ধরেই সেখানে শিরোমণি আকালি দল, পাঞ্জাবে তোমরা জানো যে দীর্ঘদিন ধরে শিরোমণি আকালি দল, তারা 1949-এ তাদের প্রতিষ্ঠাতা হয়েছিল সম্ভবত, আমি যদি ভুল না হই। তো শুরু থেকেই তোমরা জানো যে তাদের ফরমেশনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যে তারা আলাদা ভাষার ভিত্তিতে একটা রাজ্য চায়, ভাষার ভিত্তিতে রাজ্য চায়, কিন্তু সেটা হয়ে উঠছিল না। এবং পাঞ্জাব তো জানো যে মাঝখানে অনেকবার ভাগাভাগিই হয়েছে, পেপসু মাঝে গঠিত ছিল, পাঞ্জাব বলে একটা জায়গা ছিল আলাদা, পেপসু বলে আলাদা জায়গা ছিল, এই ধরনের বিষয়গুলো তো ছিলই। কিন্তু হরিয়ানার গল্পটা হচ্ছে যে পাঞ্জাব তো ঠিক আছে ভাষার ভিত্তিতে আকালি দল আন্দোলন করলো, তারা আলাদা রাজ্য পেলো, সেই রাজ্যে তারা সাকসেস লাভ করলো, এগুলো আমরা সবই দেখেছি। কিন্তু হরিয়ানার গল্পটা ছিল যে হরিয়ানা হচ্ছে, এদের বক্তব্য হচ্ছে যে পাঞ্জাবের ভেতরে হিন্দি ভাষায় কিছু কথা বলা কিছু মানুষ আছে এবং এদের সংস্কৃতিটা হচ্ছে পাঞ্জাবের সংস্কৃতির থেকে একটুখানি বলতে পারো যে ভিন্ন, ঠিক আছে। হিন্দি ভাষায় কথা বলা মানুষ, ঠিক আছে। তো এদের কনসেপ্ট, এদের হচ্ছে কালচার, এদের ভাষা, এদের হচ্ছে শিখদের থেকে একটুখানি ভিন্ন। তো যেহেতু এদের মধ্যে ভিন্নতা আছে, স্বাভাবিকভাবেই যখন অকালি দলের হচ্ছে ইয়েতে মানে ফোর্সে যখন পাঞ্জাবি সুবা তৈরি হলো, আলাদা যখন একটা আন্দোলন তৈরি হলো, কাইন্ড অফ বলতে পারো রেসিস্ট্যান্স, তখন তো পাঞ্জাব গঠন হয়েছে। তার সাথে সাথে আমরা দেখেছি যে পাঞ্জাবকে সেখানে বের করে, পাঞ্জাবের মধ্যে থেকে হিন্দিভাষী মানুষদেরকে বের করে নিয়ে এসে কিন্তু হরিয়ানাও তৈরি করা হয়েছে। কিন্তু সরকারের কাছে সেই সময়ে দুটো বিষয় মাথায় ছিল। একটা বিষয় হচ্ছে যে এখানে অকালিদের মধ্যে বা ওই বলতে পারো পাঞ্জাবিদের মধ্যে সেই সময় কিছু মানুষ ছিল যারা শিখদের জন্য আলাদা একটা রাজ্যেরও বা দাবি, স্টেটেরও দাবি জানিয়ে আসছে, তোমরা দীর্ঘদিন ধরে এটাও জানো। আবার দেখা যাবে যে হরিয়ানার মানুষ যারা হিন্দি ভাষায় কথা বলছিল তারাও সেখানে আলাদা একটা রাজ্য দাবি চেয়ে বসছে। কিন্তু সরকার এখানে এই দুটোর মধ্যে কন্ট্রোল রাখার জন্য, বিশেষ করে পাঞ্জাবের উপর কন্ট্রোলটা রাখার জন্য এখানে চণ্ডীগড়কে সেই সময় কিন্তু একটা কমন ক্যাপিটাল তারা করে, চণ্ডীগড়কে তারা একটা শেয়ার্ড ক্যাপিটাল, কমন ক্যাপিটাল করে। এবং চণ্ডীগড় হয়ে যায় সেখানে কি না একটা কেন্দ্রশাসিত অঞ্চল, এবং যার হচ্ছে মানে এবং এই ক্যাপিটালটি হচ্ছে পাঞ্জাব এবং হরিয়ানা দুটো রাজ্যেরকেই কিন্তু প্রতিনিধিত্ব করে। সেই রকমভাবে দেখা যাবে যে একটা কমন সেই সময় কিন্তু রাজ্য যেটাতে কেন্দ্র কন্ট্রোলটা রাখবে, কিন্তু আবার ক্যাপিটাল হচ্ছে দুটো রাজ্যেরই ক্যাপিটাল ওটা। তো এইরকমভাবে দেখা যাবে যে এক প্রকার দুটো রাজ্যের উপরেই কিন্তু সরকার কন্ট্রোলটা রাখার চেষ্টা করেছে। তো এইরকমভাবে একদিকে যেমন পাঞ্জাবিদের ডিমান্ডকে ভ্যালু দিয়েছে আলাদা রাজ্য গঠন করার মধ্য দিয়ে, তেমনি হরিয়ানার মানুষদেরও ডিমান্ডটাকে ভ্যালু দিয়েছে আলাদা রাজ্য গঠন করার মধ্যে দিয়ে। কিন্তু শিখদের ডিমান্ড আর হচ্ছে এই পাঞ্জাবিদের ডিমান্ডের মধ্যে একটা অ্যাসিমিলেশন রাখার কিন্তু চেষ্টা হয়েছে, এই চণ্ডীগড়টাকে কমন একটা এখানে ইউনিয়ন টেরিটরিজ বা কেন্দ্রশাসিত অঞ্চল বানিয়ে দিয়ে, যেখানে এবং তাদের নিজেদের ক্যাপিটাল বানিয়ে দিয়ে, এবং যেটার উপর কিন্তু এক প্রকার কেন্দ্র সরকারের কন্ট্রোলটা আছে। সো এইরকমভাবে তোমরা দেখতে পাবে যে হরিয়ানা এবং পাঞ্জাবের গল্পটা কিন্তু কাজ করেছে, বা এই ডিভিশনসটা কিন্তু কাজ করেছে। সো এইগুলোই তোমরা সেখানে পাবে। এরপরে চলে আসে হিমাচল প্রদেশের গল্প। হিমাচল প্রদেশ তোমরা জানো যে পার্ট সিতে ছিল, পার্ট ABC বলে 3টে পার্ট ছিল, তোমরা জানো এর আগে, এগুলো 56 সালের আগে ছিল ওগুলো। সো পার্ট সিতে কিন্তু এ বিলং করতো। 1950 সাল থেকেই তারা কিন্তু এই তকমাটার মধ্যে ছিল। 1971 সালে এসে তারা কি পায় না, ফুল স্টেটহুড পায়, অর্থাৎ রাজ্যের তকমা পায়, সম্পূর্ণ রাজ্যের তকমা 1971 সালে এসে পায়। এবং তৈরি করা হয় একটা আইন, হিমাচল প্রদেশ অ্যাক্ট 1970 বলে একটা আইন তৈরি করা হয়, যেটা 1971 সালে এসে লাগু হয়। তো এখানে দেখা যাবে যে শুরুতে যদি তোমরা দেখো তাহলে দেখবে হিমাচল প্রদেশের, যদি তোমরা কেউ বেড়াতে গেছো বা ম্যাপে যদি একটুখানি দেখো বা গুগল আর্থে যদি দেখো তাহলে পরিচয় দেখতে পাবে যে এটা হচ্ছে পাহাড়ি এলাকা, হিলি এরিয়া। তো এই হিলি প্রিন্সলি বিভিন্ন স্টেটস এখানে ছিল, তাদেরকে মার্চ করে কিন্তু এই রাজ্যটা তৈরি হয়েছিল, এই অঞ্চলটা কাইন্ড অফ বলতে পারো তৈরি হয়েছিল। শুরুতে এটাকে ইউনিয়ন টেরিটরিজ হিসেবে রেখে দেওয়া হয়েছিল, কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে রেখে দেওয়া হয়েছিল। কিন্তু আমরা দেখতে পাবো ডক্টর YS পারমারের এখানে কাইন্ড অফ বলতে পারো দাবিতে, ঠিক আছে, একজন বড় সেখানে অ্যাক্টিভিস্ট ছিলেন, তার দাবিতে এখানে কাইন্ড অফ বলতে পারো যে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং অটোনমি এবং ডেভেলপমেন্টকে ভ্যালু দিয়ে, অর্থাৎ প্রশাসনিক স্বতন্ত্রতা এবং হচ্ছে উন্নতির কে মাথায় রেখে এখানে তারা কিন্তু মানুষকে মোবিলাইজ করতে শুরু করে, এবং তারা একটা ডিমান্ড তৈরি করে যে আলাদা হিমাচল প্রদেশ নামে একটা তারা রাজ্য চায়।
ফাইনালি কংগ্রেস গভর্নমেন্ট দেখা যাবে যে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে 1971 মানে ইন্দিরা গান্ধী পাওয়ারে, তখন তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে ইন্দিরা গান্ধীর সরকার সেই সময় দেখা যাবে কি যে রাজ্যটিকে সেই সময় কিন্তু ফুল স্টেটহুড কিন্তু দিয়েছে, অর্থাৎ পূর্ণ রাজ্যের মর্যাদা সেই সময় দিয়েছে। এবং পূর্ণ রাজ্য মর্যাদা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা দেখা যাবে কি যে কংগ্রেসে সেই সময় কিন্তু সেখানে যে শক্তিশালী গড় হিসেবে এটা কিন্তু বিবেচিত হতে শুরু করেছিল, কংগ্রেসের ডমিনেশন সেখানে কিন্তু প্রতিষ্ঠিত হতে শুরু করে। তো এইরকমভাবে দেখা যাবে যে নর্থ ইস্টের এই হিলি রিজিয়নসগুলো, উত্তরাখণ্ড বলো, হিমাচল প্রদেশ বলো, এখানে কংগ্রেসের কিন্তু বেশ ভালো একটা কিন্তু প্রভাব আছে, এখনও আছে, তখনও ছিল, এখনও আছে। সেই সমস্ত বিষয়গুলো তোমরা নোটিশ করতে পারবে। এরপর চলে আসো মেঘালয়ে। 1972-তে মেঘালয় ফরমেশন হয়েছে। মেঘালয় তোমরা জানো যে সে আসামের মধ্যেই ছিল, আসামের মধ্যেই মেঘালয় ছিল। এখন মেঘালয়ের মানুষদের মধ্যে তোমরা দেখতে পাবে যে খাসি, জান্তিয়া আর গোরা বলে, অর্থাৎ যেটা পরবর্তীকালে মেঘালয় বলে বিবেচিত হলো, সেখানে তোমরা দেখতে পাবে যে খাসি, জান্তিয়া আর হচ্ছে গারো বলে 3টে কমিউনিটিস ছিল, এবং আরও আছে। এরা বেসিক্যালি হিল কমিউনিটিস, এবং তারা হচ্ছে নিজেদের মধ্যে যাতে এখানে তাদের অ্যাসিমিলেশন না ঘটে যায় এই ভয়ে, অর্থাৎ খাসিদের সাথে যাতে জাইন্থিয়ারা না মিলে যায়, জাইন্থিয়াদের সাথে গারোরা খাসিদের সাথে এইরকমভাবে মেলবন্ধন যাতে তাদের না হয়, মিলেমিশে একাকার যাতে না হয়ে যায়, তারা যাতে তাদের নিজেদের স্বতন্ত্রতা যাতে ধরে রাখতে পারে, আলাদা আইডেন্টিটি, আলাদা কালচারটা যাতে ধরে রাখতে পারে, সেই কারণে তারা একটুখানি ভয়ভীত হয়ে পড়েছিল যে বোধহয় এটা তারা হারিয়ে ফেলবে। তো এই কারণেই সেই সময় হিল স্টেট মুভমেন্ট গড়ে ওঠে, যে আলাদা রাজ্য তারা চায় সেই সময়। তো সেই সময় দেখা যাবে যে অল পার্টি হিল লিডার্স কনফারেন্স সেই সময় গঠিত হয়েছিল। অল পার্টি হিল লিডার্স কনফারেন্স, যারা একটা অটোনমি ডিমান্ডস করেছিল এই মেঘালয়ের মানুষদের জন্য, অটোনমি, স্বতন্ত্রতা। শুরুতে দেখতে পাবো যে যখন আসাম রিঅর্গানাইজেশনস অ্যাক্ট অনুসারে এটাকে ধীরে ধীরে একটুখানি ছাড় দেওয়া হয়েছিল, অর্থাৎ একটুখানি স্বতন্ত্রতা দেওয়া হয়েছিল, না দেওয়া নয়। কিন্তু পরবর্তীকালে 1969 অনুসারে দেওয়া হয়েছিল, ঠিক আছে। কিন্তু পরবর্তীকালে নর্থ ইস্টার্ন এরিয়াস রিঅর্গানাইজেশনস অ্যাক্ট বলে একটা আইন পাশ করা হয়, সেই আইন অনুসারে তাদেরকে কি করা হয় যে পূর্ণ রাজ্যের মর্যাদা তাদেরকে কিন্তু দেওয়া হয়। অর্থাৎ শুরুতে তাদেরকে কিন্তু অল্প কিছু স্বতন্ত্রতা দিলেও পরবর্তীকালে তারা আরও স্বতন্ত্রতার দাবি করে, এবং সেখানে গিয়ে ৭৫ সালে তাদেরকে পূর্ণ রাজ্যের মর্যাদা কিন্তু দেওয়া হয়, ঠিক আছে। এটা কিন্তু দেখতে পাচ্ছি। এতে করে আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেস গভর্নমেন্ট সেখানে যে বিচ্ছিন্নতাবাদী যে ভাবনা যে কাজ করছিল, এবং হচ্ছে এক প্রকার তারা তাদের নিজেদের এক প্রকার দেশের ইউনিটি যে ধরে রাখতে হবে, এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে সেখানে আলটিমেটলি, এবং তার সাথে সাথে তাদের নিজেদের আলাদা আইডেন্টিটি, অটোনমিও, এগুলোকে ব্যালেন্স করে আলটিমেটলি মেঘালয়কে আলাদা রাজ্যের কিন্তু তকমা সেখানে দেওয়া হয়। তো এগুলো আমরা সেখানে কিন্তু দেখতে পাবো। সো খাসি, জান্থিয়া আর গারো ভালো করে মাথায় রেখো, ঠিক আছে। এরা সেই সময় কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল আলোচনায়। এরপরে চলে আসো মণিপুর, যে মণিপুর নিয়ে আজ এত বেশি আমরা আলোচনা দেখতে পাচ্ছি। সেই মণিপুরের এই যে পরিস্থিতি, সেটা আজকের নয়, এটা অনেক পুরনো একটা গল্প। মণিপুরের গল্পটা অনেক পুরনো। মণিপুর ভারতবর্ষে মার্চ হয়ে গেছিল 1949-এ। জানো যে আলাদা একটা রাজ্য ছিল, তোমাদের ম্যাপেও আমি দেখালাম, একটা আলাদা কিংডম ছিল, কিন্তু ভারতবর্ষে তারা মার্চ হয়ে যায় 1949-এ। এবং তখন থেকে তারা 1972 সাল পর্যন্ত কি ছিল, 1972 সাল পর্যন্ত তারা ইউনিয়ন টেরিটরি ছিল। 1949 সালে তারা ভারতে মার্চ করে গেল, ঢুকে গেল ঠিকই, কিন্তু 72 সালে এটা 72 সাল পর্যন্ত তারা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল। কিন্তু তাদের মধ্যেও ধীরে ধীরে এখানে আলাদা রাজ্যের দাবি উঠতে শুরু করে, এবং এই দাবিটা বেসিক্যালি উঠতে শুরু করে তার কারণ কেন্দ্র সরকারের সেখানে কিন্তু কন্ট্রোলটা, কেন্দ্র সরকারের কন্ট্রোল এবং দমন, হ্যাঁ, এগুলো কিন্তু এই লোকাল যে রাজনীতি, সেই রাজনীতির উপর কিন্তু অত্যধিক বেশি ছিল মণিপুরে, যখন এখনও দেখতে পাচ্ছ। সো কেন্দ্র সরকারের যে কন্ট্রোল এবং যে দমন, সেই দমনগুলো সেখানে যেহেতু অত্যধিক বেশি ছিল, মানুষ এগুলো সেই সময় মেনে নিতে পারছিল না, এবং এগুলোর প্রতিবাদ করতে গিয়েই তারা ধীরে ধীরে সেখানে কি করে, আলাদা রাজ্যের সেখানে দাবি জানিয়ে বসে, যাতে করে তারা নিজেদেরকে নিজেরা কন্ট্রোল করতে পারে, এবং সেই কন্ট্রোলের মধ্যে যেন ডেভেলপমেন্ট থাকে, সাপ্রেশন যেন না থাকে। তো সেই কারণে সেখান থেকেই তাদের আলাদা রাজ্যের দাবি উঠতে শুরু করেছে, এবং সেই দাবিগুলোকে স্টুডেন্ট, বিভিন্ন গ্রুপ, প্রেশার গ্রুপস, তারা সবাই মিলে সেখানে এগুলো দাবিগুলো গভর্নমেন্টকে জানিয়েছে, এবং আলটিমেটলি সেগুলো ইন্দিরা গান্ধীর গভর্নমেন্ট, আমরা দেখতে পাবো যে নর্থ ইস্টার্ন রিজনাল রিঅর্গানাইজেশনস অ্যাক্ট 1971 তৈরি করে সেখানে দেখা যাবে যে তার ভিত্তিতে এখানে তাদেরকে কিন্তু আলাদা এখানে একটা রাজ্যের সেখানে কিন্তু তকমা কিন্তু দিয়েছিল। এই বিষয়গুলো সেখানে কিন্তু তোমরা নোটিশ করে থাকবে।
এরপরে চলে আসো ত্রিপুরা 1972। ত্রিপুরা 1972 ত্রিপুরা, বুঝতেই পারছো যে নর্থ ইস্টার্ন এরিয়া রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1971-এ যেটা তৈরি হয়েছিল সেটা অনুসারেই কিন্তু এটাকেও কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে, মানে এটা তৈরি করা হয়েছে। ত্রিপুরার যদি ট্রান্সফরমেশনসটা তোমরা দেখো তাহলে শুরুর দিকে ইউনিয়ন টেরিটরি ছিল, তারপরে এটা কিন্তু ফুল মেম্বারশিপ পেয়েছে, ফুল স্টেটহুড পেয়েছে। বেসিক্যালি ত্রিপুরার গল্পটা হচ্ছে যে 1947-এ যখন দেশ ভাগ হলো তারপর থেকে প্রচুর বাংলা ভাষায় কথা বলা মানুষ এই দিকে পালিয়ে এসেছিল এবং ওই রিজিয়নে এসে তারা থাকতে শুরু করেছিল। ধীরে ধীরে তারা সেখানে কি করেছে না, নিজেদেরকে কিন্তু নিজেদেরকে আলাদা একটা গোষ্ঠী হিসেবে তারা পরিচিতি, মানে গোষ্ঠী হিসেবে তারা স্বীকৃতি লাভ করেছে এই এপার ভারতবর্ষে। তো তারা ধীরে ধীরে সেখানে কি করেছে, তাদের নিজেদের স্বতন্ত্রতা এবং উন্নতিকে মাথায় রেখে তারা আলাদা রাজ্যের দাবি জানিয়ে বসেছে। কংগ্রেস এই দাবিকে কিন্তু মান্যতা দিয়েছে 1972-তে ইন্দিরা গান্ধীর গভর্নমেন্ট, যে তাদেরকে ফুল স্টেটহুড সেখানে কিন্তু প্রদান করেছে। ঠিক আছে, এবং আমরা দেখতে পাবো যে নর্থ ইস্টের এই রাজ্যগুলোর মধ্যে বেসিক্যালি যে সাংবিধানিক উপায়ে এইরকমভাবে তাদেরকে স্বীকৃতি দেওয়া, একদিকে যেমন হচ্ছে গণতন্ত্রে সংবিধানকে রক্ষা করে, সংবিধানের যে মহত্ব সেটাকে যেমন বিবেচনা করে বা তুলে ধরে, তেমনি অন্যদিকে এই যে বিভিন্ন গোষ্ঠীগুলো, ইন্ডিজেনাস গ্রুপসগুলো বা বিভিন্ন ট্রাইবসগুলো, বিভিন্ন যে অর্গানাইজেশনসগুলো তারা যে আন্দোলন করেছে সেই আন্দোলনগুলোকেও কিন্তু মাথা ধামাচাপা দেওয়া গেছে এবং আলটিমেটলি তাদেরও কিন্তু এই ইন্ডিয়ার যে ইউনিটি সেই ইউনিটির মধ্যে ধরে রাখা গেছে। সো এইরকমভাবে তোমরা দেখতে পাবে যে ডেমোক্রেটিক পদ্ধতিতেই এক প্রকার তোমরা দেখতে পাবে যে ভারতবর্ষের যে কাইন্ড অফ বলতে পারো যে সার্বভৌমিকতা এবং যে উন্নতি, এই অঞ্চলগুলোর যে উন্নতি, সেই উন্নতিগুলোকে মাথায় রেখে কিন্তু এরকমভাবে ব্যালেন্সড আকারে এই সমস্ত রাজ্যগুলোকে ওভারঅল কিন্তু তৈরি করা হয়েছে। সো এগুলো তোমরা এখানে নোটিশ করে থাকবে। এরপরে চলে আসো 12 নম্বর গল্পে হচ্ছে সিকিমের গল্পটা হচ্ছে যে সিকিমে তোমরা জানো যে সিকিম একটা আলাদাই হচ্ছে কিংডম ছিল, সিকিমে আলাদাই কিংডম ছিল, কিন্তু সেখানে তোমরা দেখবে যে একটা অ্যান্টি মনার্কিক্যাল এবং রাজতন্ত্র সেখানে ছিল। সো একটা রাজতন্ত্র বিরোধী একটা হাওয়া সেখানে বইতে শুরু করে এবং গণতন্ত্রের প্রতি প্রেমের একটা হাওয়া সেখানে বইতে শুরু করে। অর্থাৎ রাজতন্ত্র বিরোধী কিন্তু গণতন্ত্র কি বলবো যে কে গ্রহণ করার একটা আন্দোলন সেখানে কিন্তু গড়ে ওঠে এবং সেই আন্দোলনে দেখা যাবে যে সেখানে জনমানসে একটা আনরেস্ট তৈরি হয়, একটা বিশৃঙ্খলা তৈরি হয়, যেখানে কংগ্রেসের একটা বড় ধরনের অবদান ছিল, ইনফ্লুয়েন্স ছিল, যে সেখানে রাজতন্ত্র বিরোধী এবং গণতন্ত্রকে গ্রহণ করার মতো একটা আন্দোলন সেখানে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে কংগ্রেস একটা বড় গুরুত্বপূর্ণ অবদান পালন করেছিল, যেটাকে ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু অফিসিয়ালি সাপোর্টও করেছিল। দেখা যাবে পরবর্তীকালে এখানে এইরকমভাবে তারা স্বাভাবিকভাবেই তাদের মধ্যে ডিমান্ড উঠতে শুরু করে যে তারা ইন্ডিয়ার অ্যাসোসিয়েশনের মধ্যে ঢুকতে চায়, অর্থাৎ ইন্ডিয়ার মধ্যে তাদের অন্তর্ভুক্তি হতে চায়। এবং এই উদ্দেশ্যেই তাদের সেই সময়কার যে অ্যাসেম্বলি, তাদের নিজেদের যে পার্লামেন্ট কাইন্ড অফ, তো 1975-এ সেখানে কিন্তু বা তাদের দেশে সেখানে গণভোটের ব্যবস্থা হয় এবং সেই ভোটে দেখা যাবে আলটিমেটলি কি হয়, যে সেখানে রাজতন্ত্র বিরোধী সেখানে কিন্তু একটা রেজাল্ট বেরিয়ে আসে এবং সেখানেই দেখা যাবে যে সেখানে পার্লামেন্টে ডিসাইড হয় যে তারা সাথে সাথে কি চায়, যে তারা কিন্তু ইন্ডিয়ার মধ্যে অন্তর্ভুক্তিকরণ চায়। তো এইরকমভাবে 1975-এ তারা দেখা গেল যে 22তম রাজ্য হিসেবে ভারতের মধ্যে কিন্তু তাদের অন্তর্ভুক্তি ঘটলো। সো এটা পরিষ্কার এই বার্তাটাই দেয় যে 1975 সালে যখন আমাদের ওই কাইন্ড অফ বলতে পারো যে এই রিজিয়ন্সগুলোতে কোল্ড ওয়ারের পিরিয়ডে মোটামুটিভাবে যে যখন বড় বড় পাওয়ার্সরা ফাইট করছে, তখন ইন্ডিয়া কিন্তু ধীরে ধীরে তার নিজের রিজিয়ন্সের মধ্যে স্টেবিলিটিটা মেনটেন রেখেছে এবং এইরকমভাবে ইনক্লুশনও তার কিন্তু ঘটেছে, বিভিন্ন রিজিয়ন্সগুলোর ইনক্লুশনও কিন্তু ঘটেছে, বিশেষ করে সিকিমের কথা বলাই যায়। সো এই ধরনের ঘটনাগুলো কিন্তু নিঃশব্দে ঘটে গেছে, যেটা তার একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বলতে পারো যে একটা বড় সাফল্য ইন্ডিয়ার, যে ধীরে ধীরে সেখানে সফট পাওয়ার, যেটা গণতন্ত্রের সফট পাওয়ার, সেটাকে পুশ করা হয়েছে। তারপর সেখানে আন্দোলন গড়ে উঠেছে, তারপর সেই আন্দোলন থেকে ধীরে ধীরে কিন্তু তাদের অন্তর্ভুক্তিকরণ ঘটেছে ইন্ডিয়াতে। তো এই সমস্ত বিষয়গুলো সেখানে কিন্তু আমরা দেখতে পাই, যেটা সেই সময়কার ইন্দিরা গান্ধীর যে ফরেন পলিসি, সেই ফরেন পলিসিকে কিন্তু একটা বড় সাবাসী দেওয়ার জায়গায় কিন্তু নিয়ে যেতে পারি আমরা সেইভাবেই এটাকে বিবেচনা করা হয়। সো ইন্টারনাল সিকিউরিটির ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে এইরকমভাবে তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই হিমালয়ান বেল্টে, যেটা মেইনলি সেই সময় বুঝতেই পারছো যে
1962-তে অলরেডি সেখানে চায়নার সাথে এই যুদ্ধ হয়ে গেছে। তো সে তারপরে এই ধরনের কোনো ঘটনা অবশ্যই ভারতের যে সে ফরেন পলিসি সেটার কিন্তু সুপিরিয়রিটিকে কিন্তু দেখায়। এরপরে চলে আসো মিজোরামের কোয়েশ্চেন্স। মিজোরাম 1987, মিজোরামের গল্পটা হচ্ছে যে মিজোরাম ফরমেশনসটা হয়েছিল, এখানে বুঝতেই পারছো যে সেখানেও মিজো ন্যাশনাল ফ্রন্ট বলে MNF বলে একটা ইনসার্জেন্ট গ্রুপস ছিল, অর্থাৎ সেখানে একটা বলতে পারো যে অভ্যুত্থান ঘটেছিল। ঠিক আছে, অভ্যুত্থান ঘটেছিল, যেটাকে লালডেঙ্গা বলে একজন ছিলেন অ্যাক্টিভিস্ট সেই সময় এদের গ্রুপের লিডার, তিনি কিন্তু এটাকে তুলে ধরেছিলেন। এবং তারা বেসিক্যালি বুঝতেই পারছো যে 1959 সালে তারা যেভাবে ওই আর কি ফেমাইনকে মানে কাইন্ড অফ সরকার, কেন্দ্র সরকার যেভাবে ডিল করেছে, তাতে করে তারা খুব একটা বেশি খুশি ছিল না। এবং তারা এখান থেকেই দেখা যাবে যে তারা ইন্ডিপেন্ডেন্সের ডিমান্ড করতে শুরু করে, যে তারা তাদের এই দেশে আছে কিন্তু তারপরেও তাদের সাথে বেমাতৃসুলভ আচরণ করা হচ্ছে। আলটিমেটলি তারা স্বাধীনতা লাভ একটা কিন্তু স্বাধীনতার কথা তারা কিন্তু বলতে থাকে। কিন্তু দেখা যাবে যে 1986-এ এসে দেখা যাবে যে রাজীব গান্ধীর গভর্নমেন্ট, 1984-এ অলরেডি ইন্দিরা গান্ধী মারা গেছেন, 1984-এ ইন্দিরা গান্ধীর ছেলে সঞ্জয় গান্ধী রাজীব গান্ধীতে সেই সময় প্রধানমন্ত্রী হয়ে গেছেন। তারপরে তিনি নির্বাচনেও জয়লাভ করেছেন, প্রচুর ম্যান্ডেট পেয়েছেন। এসে তখন তিনি কী করলেন, যে মিজোদের যে প্রবলেমটা সেটা সলভ করার চেষ্টা করলেন। এবং সেই সময় মিজো ন্যাশনাল ফ্রন্টের সাথে কেন্দ্রের এই যে রাজীব গান্ধীর গভর্নমেন্ট সেই সময় কিন্তু একটা এগ্রিমেন্ট বা অ্যাকর্ড এটা চুক্তি সাইন করলো। এবং এই চুক্তি সাইন করার সঙ্গে সঙ্গে তারা সেখানে দেখতে পাচ্ছি আমরা যে তাদেরকে সেখানে কি হলো, যে 1986 অনুসারে একটা আইন তৈরি হলো 1986-এ, স্টেট অফ মিজোরাম অ্যাক্ট বলে। এবং তাদেরকে সেখানে তার সাথে সাথে রাজ্যের একটা ফুল রাজ্যের তকমা তাদেরকে কিন্তু দিয়ে দিল, পূর্ণ রাজ্যের তকমা তাদেরকে কিন্তু দিয়ে দিল। এবং এইরকমভাবে তাদের দেশের মধ্যে ওই অঞ্চলের মধ্যে, দেশ না, এই অঞ্চলের মধ্যে যে গণ অভ্যুত্থান ঘটেছিল সেই অভ্যুত্থানটাকে তিনি কিন্তু সমাধান করার চেষ্টা করলেন গণতান্ত্রিক প্রক্রিয়াতে। এবং এইরকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে গণতান্ত্রিক ইন্টিগ্রেশনসটাও কিন্তু সম্ভবপর হয়েছে। সো সেই সময় এসে দেখা যাবে যে রাজীব গান্ধী এইরকমভাবে এই ধরনের ইনসার্জেন্স গ্রুপগুলোর সঙ্গে চুক্তি করার মধ্য দিয়ে তাদের কিছু দাবি দাওয়াকে মেনে নিয়ে দেখা যাবে যে এই ধরনের বর্ডার লাগোয়া রাজ্যগুলোর সাথে কি করেছে, তাদের কিন্তু দাবি দাওয়াগুলো বিভিন্ন মেনে নিয়েছে। এবং মেনে নেওয়ার সঙ্গে সঙ্গে যেমন গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে ফলো করা হয়েছে, তেমনি অন্যদিকে ওদের উন্নতিটাকেও মাথায় রেখে এটা করা হয়েছে। এবং এটা করার সাথে সাথে দেখা যাবে যে ওখানকার যে চ্যালেঞ্জগুলো সেই চ্যালেঞ্জগুলো কিন্তু অনেকটা কমে এসেছে। এই সমস্ত বিষয়গুলো সেখানে কিন্তু নোটিশ করা যাবে। ঠিক আছে, এগুলো তোমরা এখানে পাবে। এরপরে চলে আসো অরুণাচল প্রদেশের গল্প 1987। অরুণাচল প্রদেশ তোমরা আগে জানো যে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি বলে পরিচিত ছিল। পরবর্তীকালে এটাকে নাম পরিবর্তন করে অরুণাচল প্রদেশ করা হয়। এবং 1972 সাল পর্যন্ত এটা ইউনিয়ন টেরিটরিজ ছিল। 1972 সাল পর্যন্ত এটা ইউনিয়ন টেরিটরি ছিল। ঠিক আছে 1972 সাল পর্যন্ত ইউনিয়ন টেরিটরিজ ছিল। ঠিক আছে, এবং আমরা দেখতেই পাচ্ছি যে মোবিলাইজেশন সেখানে হতে শুরু করেছে এবং তারা আলাদা একটা রিপ্রেজেন্টেশনস দাবি করতে শুরু করেছে। ঠিক আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, 1987-এ এসে মানে ইউনিয়ন টেরিটরি তো ছিলই তারা 1972 পর্যন্ত। ঠিক আছে, এখানে বলে দিয়েছে কি দেখো, অরুণাচল প্রদেশ ফর্মালি দ্য নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি ওয়াজ অ্যাডমিনিস্টার্ড ডিরেক্টলি বাই দ্য সেন্টার আনটিল 1972। 70 পর্যন্ত তারা কেন্দ্র সরকারি কন্ট্রোল করতো। হোয়েন ইট বিকেম ইউনিয়ন টেরিটরি লোকাল, তারপর এটা লোকাল ইউনিয়ন টেরিটরি হিসেবে 1972-এ এসে লোকাল ইউনিয়ন টেরিটরি হিসেবে এটা কিন্তু বিবেচিত হয়েছিল। এখানে একটা গন্ডগোল আছে আমার মনে হচ্ছে। ঠিক আছে, এখানে একটা গন্ডগোল আছে, এই জন্য আমার একটু গুলিয়ে যাচ্ছে ব্যাপারটা। মোটামুটিভাবে বুঝে নাও, শুরুর দিকে এটা ছোট করে বুঝে নাও, শুরুর দিকে এটা ইউনিয়ন টেরিটরিজ ছিল, পরবর্তীকালে এটা 1987-এ এসে কিন্তু এটাকে রাজ্যের তকমা দেওয়া হলো। এবং এটা নিয়ে একটুখানি দীর্ঘদিন ধরেই গড়িমসি চলছিল। তার কারণ বুঝতেই পারছো যে সেখানে সরাসরি পাকিস্তান, চায়না এটাকে নিজের বলে দাবি করে আছে, বেশ কিছু অঞ্চল বর্ডার লাগোয়া নিজের বলে দাবি করে আছে। এবং এই উদ্দেশ্যে এখানে তোমরা জানো যে অলরেডি যুদ্ধ হয়ে গেছে। 1962-তে যে যুদ্ধ তিনটে জায়গাকে কেন্দ্র করে হয়েছিল, একটা ছিল লাদাখে, একটা ছিল সম্ভবত সিকিমের কাছে, আর একটা ছিল সম্ভবত হচ্ছে তোমার অরুণাচল প্রদেশে। তো অলরেডি একটা কিন্তু যুদ্ধ অলরেডি হয়ে গেছে। তো কাজে এটা খুব সেন্সিটিভ জায়গা ছিল।
সরকার কিন্তু এটাকে নিজের কন্ট্রোলেই রাখতে চেয়েছিল, বাট হ্যাঁ এই মোবিলাইজেশনসগুলো ফুল স্টেটহুডের মোবিলাইজেশনসগুলো বড় রকমভাবে মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছিল। যেহেতু উঠতে শুরু করেছিল, স্বাভাবিকভাবে সরকার এটাকে কিন্তু মেনে নিতে বাধ্য হয়। সো আলটিমেটলি তারা কিন্তু একটা আলাদা রাজ্যের দাবি, মানে যেটা উঠেছিল সেটা কিন্তু তাদের ফুল হয়, এবং এইরকমভাবে সরকার দেখা যাবে যে ন্যাশনাল সিকিউরিটির সাথে সাথে এখানে কিন্তু যে ডেমোক্রেটিক ইনক্লুশনস এবং যে ডেভেলপমেন্ট, সেটাকে দুটোকেই কিন্তু এনশিওর করার কাজগুলো করে একটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে। তো এই সমস্ত বিষয়গুলো নিয়েই এখানে কিন্তু কথা বলা হয়েছে। তাও আরেকবার আমি দেখে তোমাদের একটু পরে বলে দেবো। গোয়া এখানে দেখো, এরপরে গোয়ার গল্পটা। গোয়া তো জানো যে পর্তুগিজদের কন্ট্রোলে ছিল 1961 সাল পর্যন্ত। তারা জানো যে সেখানে তারা পর্তুগিজদের কলোনি ছিল। আজকে তারা ভারতের রাজ্য, কিন্তু এখানে পর্তুগিজরা রুল করতো। যেমন হচ্ছে চন্দননগরে, যেমন হচ্ছে ফ্রেঞ্চদের কলোনি ছিল সেটা। সো ভারতের মানচিত্রের মাঝখানে ফ্রেঞ্চরা এসে শাসন করতো। ঠিক একই রকমভাবে ভারতের ওই রকমভাবে তোমরা দেখবে যে সমুদ্র তীরবর্তী একটা বড় অঞ্চল এখানে গোয়া নামে পরিচিত, সেখানে পর্তুগিজরা শাসন করতো। 1961 সালে এটাকে আমরা স্বাধীন করি এবং আমাদের দেশের মধ্যে অন্তর্ভুক্ত করি। শুরুর দিকে এটা এই গোয়া এবং যে দমন দিউ যেটা ছিল, তারা এখানে ইউনিয়ন টেরিটরিজ হিসেবেই বিবেচিত হয়েছিল, ঠিক আছে। কিন্তু পরবর্তীকালে কোঙ্কানি ভাষার আন্দোলন একটা কিন্তু গড়ে ওঠে। কোঙ্কানি ভাষার ভিত্তিতে একটা আন্দোলন, কোঙ্কানি। তোমরা জানো যে কোঙ্কনি একটা ভাষা, যেটা ওই আমাদের 22টা যে ভাষা, সেই ভাষার মধ্যে একটি ভাষা হচ্ছে অষ্টম তফসিলে যে 22টি ভাষা, সেই ভাষার মধ্যে একটি হচ্ছে কোঙ্কনি ভাষা। সো কোঙ্কনি ভাষা আন্দোলন সেখানে কিন্তু গড়ে ওঠে, এবং এইরকমভাবে একটা রিজিওনাল একটা আইডেন্টিটি তাদের নিজেদের গড়ে ওঠে। ভাষার ভিত্তিতে একটা আঞ্চলিকতাবাদ তাদের মধ্যে কিন্তু গড়ে ওঠে, এবং তারা আলাদা রাজ্যের দাবি কিন্তু সেখানে তুলতে শুরু করে। 1967 সালে সরকার একটা অপিনিয়ন পুলের ব্যবস্থা করেছিল, যেখানে এইটাকে প্রপোজাল হিসেবে রাখা হয়েছিল যে তারা মহারাষ্ট্রের সাথে ইনক্লুড হতে চায় কিনা, মার্চ হতে চায় কিনা। কিন্তু সেই অপিনিয়ন পুলে দেখা যাবে যে সেই অপিনিয়ন পুলে নেতিবাচক ভোট বেশি পড়ে, অর্থাৎ তারা সেখানে কিন্তু মার্জার হতে চায়নি, মহারাষ্ট্রের মধ্যে অন্তর্ভুক্তি তাদের হতে তারা রাজি হয়নি, অর্থাৎ মহারাষ্ট্রের মধ্যে তারা ঢুকবে না, এই কথাটা তারা বলে। এবং যেহেতু তারা ঢুকবে না মহারাষ্ট্রের মধ্যে, তারা আলাদা একটা ভাষার ভিত্তিতে রাজ্য, ছোট হলেও একটা আলাদা রাজ্যের দাবি জানিয়ে আসছে, এবং সেটাই আলটিমেটলি কিন্তু এই স্টেট অফ গোয়া অ্যাক্ট বলে 1987-এ তৈরি করে এটা কিন্তু ফুলফিল করা হয়, এবং আলাদা রাজ্যের ফুল স্টেটহুড তাদেরকে কিন্তু দেওয়া হয়। কিন্তু গোয়াকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া গেলেও দমন দিউকে কিন্তু পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া যায়নি, এবং এখনও দেওয়া হয়নি। এখনও সে কিন্তু ইউনিয়ন টেরিটরিজ হিসেবেই বিবেচিত হয়। সো এরকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে ভাষার ভিত্তিতে যে বহুত্ববাদ সেই এবং গণতান্ত্রিক যে ইচ্ছে মানুষের, এই দুটোকেই কিন্তু মূল্য দেওয়া হয় সেই সময়, ঠিক আছে। এবং এইরকমভাবে এটা ভারতবর্ষের একটা যুক্তরাষ্ট্র কাঠামোর মূল বৈশিষ্ট্য হয়ে ওঠে। সো এই বিষয়টা তোমরা নোটিশ করে থাকবে। এরপরে চলে আসো ছত্তিশগড়ের গল্পে। ছত্তিশগড়ের গল্পটা কি? ছত্তিশগড়ের গল্পটা হচ্ছে যে ছত্তিশগড় বলছে, দেখো, দ্য ক্রিয়েশন অফ ছত্তিশগড় ওয়াজ ড্রাইভেন বাই লং স্ট্যান্ডিং ডিমান্ড ফর অটোনমি ফ্রম আন্ডার ডেভেলপড ট্রাইবাল এরিয়াস অফ মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের মধ্যে যে অনুন্নত যে উপজাতি গোষ্ঠীগুলো ছিল, তারা নিজেদের স্বতন্ত্রতা দাবি করতে শুরু করে, এবং এটা তাদের দীর্ঘদিনের দাবি ছিল। তার মানে মধ্যপ্রদেশের মধ্যে ছত্তিশগড় ছিল। সো মধ্যপ্রদেশের মধ্যে সেই সময় ট্রাইবাল যে জাতিগুলো ছিল, সেই জাতিগুলো তাদের অনুন্নত যারা জাতি, তারা নিজেদের স্বতন্ত্রতা দাবি করতে শুরু করে, এবং আলাদা রাজ্যের দাবি তারা সেখানে কিন্তু একেবারে জনসম্মুখে নিয়ে আসে। এবং এখানে কি বলছে তারপর দেখো, দ্য ছত্তিশগড় রাজ্য নির্মাণ মঞ্চ, ছত্তিশগড় রাজ্য নির্মাণ মঞ্চ, এবং তার সাথে সাথে লোকাল কংগ্রেস, সেই সময়কার যে কংগ্রেস, ওইখানকার যে কংগ্রেস লিডার্স যারা ছিলেন, তারা বেসিক্যালি কি করলেন যে তারা বেসিক্যালি এই দাবিগুলোকে কিন্তু খুব একটা বেশি পূরণ করার পক্ষে ছিলেন না। তারা এই দাবিগুলোকে খুব একটা বেশি পূরণ করার, ঠিক আছে, পূরণ করার পক্ষে ছিলেন না। কিন্তু বিজেপিকে যেহেতু 2000 সাল বলেছে, তো সেই সময় বুঝতেই পারছো যে অলরেডি 1998 থেকে অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী। তো যেহেতু অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী, স্বাভাবিকভাবে তিনি এখানে এসে নিজের সেখানে ইনফ্লুয়েন্স দেখানোর এবং সেখানকার আন্দোলনগুলিকে মানুষের একটা শান্তিপূর্ণভাবে সেখানে মিটিগেট করার জন্য বা তাদের দাবিগুলো মেটানোর জন্য আলটিমেটলি বিজেপির গভর্নমেন্ট দেখা গেল যে সেখানে মধ্যপ্রদেশ রিঅর্গানাইজেশনস অ্যাক্ট 2000 সালে তৈরি করলো, যেখান থেকে তারা ছত্তিশগড়কে আলাদা করে দিল, ঠিক আছে, ছত্তিশগড়কে আলাদা করে দিল। তো এইরকমভাবে দেখা যাবে যে ছত্তিশগড়
ট্রাইবাল যারা উপজাতি যারা গোষ্ঠী আছে সেই গোষ্ঠীদের একটা রাজ্যে পরিণত হয়েছে এবং মধ্যপ্রদেশ থেকে বেরিয়ে গিয়ে এটাকে কিন্তু করা হয়েছে। ঠিক আছে, সেই সমস্ত বিষয়গুলো মাথায় রেখো। ঠিক আছে, তো এইরকমভাবে আমরা দেখতে পেয়েছি যে ভারতবর্ষের কতগুলোর এখানে রাজ্যের যে বিভাজন বা বলতে পারো যে ফরমেশন, সেই ফরমেশনসগুলো সম্ভবপর হয়েছে। এরপরে চলে আসো উত্তরাখণ্ডের গল্পে। 2000 সালে এটাও হয়েছিল, ছত্তিশগড়ের সাথে সাথে উত্তরাখণ্ড হয়েছিল। কিন্তু উত্তরাখণ্ড কোথা থেকে হয়েছিল? উত্তরাখণ্ড হয়েছিল কিন্তু উত্তরপ্রদেশ থেকে। সেই সময় উত্তরপ্রদেশের মধ্যেই সেখানে আলাদা রাজ্যের একটা দাবি উঠতে শুরু করে উত্তরাখণ্ড, এবং সেই সময় দেখা যাবে যে উত্তরাখণ্ড আন্দোলন গড়ে উঠতে শুরু করে। ঠিক আছে, 1990-এর দশকে আন্দোলনটা কিন্তু একটা চরম পর্যায়ে পৌঁছায়। ঠিক আছে, এবং তারা এই দাবিটা বেসিক্যালি তুলেছিল যে প্রশাসনিকভাবে তারা, এবং শুধু প্রশাসনিক নয়, প্রশাসনিকভাবে এবং হচ্ছে তারা ভৌগোলিকভাবে বা বলতে পারো যে ভৌগোলিক বৈচিত্র্যের কারণে তারা হচ্ছে কিন্তু, বা বৈচিত্র্যের দিক থেকে তারা বলতে পারো যে এক প্রকার বঞ্চিত হচ্ছে বিভিন্ন বিষয়, নেগলেক্টেড হচ্ছে বিভিন্ন বিষয় থেকে। অর্থাৎ যেহেতু উত্তরাখণ্ড মানে বুঝতেই পারছো যে একটা পাহাড়ি এলাকায় আলাদা রকমের সেখানে ডিসিশন নেওয়া, আলাদা রকমভাবে ডিল করার প্রয়োজন আছে। ওখানকার পরিবেশ আলাদা, ওখানকার সমস্ত কিছুই আলাদা। তো স্বাভাবিকভাবেই সেখানকার প্রশাসন সেখানকার মতো করে তুলতে হবে, এবং এই উদ্দেশ্যেই বেসিক্যালি তারা এখানে আন্দোলনটা গড়ে তুলেছিল। প্রচুর অ্যাক্টিভিস্ট সেখানে সেটাকে সমর্থন করে। কংগ্রেস এবং বিজেপিও বিভিন্ন সময় তারা একে অপরের সমর্থন করে। কিন্তু আমরা দেখতে পাবো 1994 সালে এসে একটা ভায়োলেন্ট প্রোটেস্টে এটা কিন্তু রূপ নেয়। মুজাফরনগরে, উত্তরপ্রদেশের যে মুজাফরনগর, সেই মুজাফরনগরে এটা কিন্তু বুঝতেই পারছো যে ভায়োলেন্ট প্রোটেস্টের রূপ নেয়। ঠিক আছে, একটা হিংসার একটা রূপ নেয় এই আন্দোলনটা। সো এবং যেটা আরও বেশি করে জোরদার করে তুলেছিল তাদের আলাদা রাজ্যের দাবিটা। সেই সময় দেখা যাবে যে বাধ্য হয়ে সরকার উত্তরপ্রদেশ রিঅর্গানাইজেশনস অ্যাক্ট 2000 বলে একটা আইন নিয়ে আসে, এবং যে আইনের মধ্য দিয়ে এনডিএ গভর্নমেন্ট, বুঝতেই পারছো এনডিএ এর গভর্নমেন্ট, প্রথম কোয়ালিশন গভর্নমেন্ট যেটা নামধারী কোয়ালিশন গভর্নমেন্ট ছিল, এনডিএ গভর্নমেন্ট অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে তারা এই দাবিটাকে মেনে নেয়, এবং তারা উত্তরপ্রদেশ থেকে উত্তরাখণ্ডকে তারা কিন্তু বের করে দেয়। ঠিক আছে, শুরুতে এটার নাম ছিল উত্তরাঞ্চল, শুরুতে এটার নাম কি দেওয়া হয়েছিল? উত্তরাঞ্চল। পরবর্তীকালে এটাকে নামকরণ করা হয়েছে উত্তরাখণ্ড। ঠিক আছে, পরবর্তীকালে এটাকে উত্তরাখণ্ড নামকরণ করা হয়েছে। এবং এই কারণেই তোমরা দেখবে যে যেহেতু বিজেপি এটাকে স্বাধীন করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে, স্বাধীন না, এটাকে আলাদা রাজ্যে তকমা দেওয়ার ক্ষেত্রে যেহেতু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে, স্বাভাবিকভাবে বিজেপির প্রতিপত্তিটা সেখানে তোমরা বেশি দেখতে পাবে। আমি যদি ভুল না হই তাহলে লাস্ট যে ইলেকশন, সেই ইলেকশনে তোমরা দেখবে বিজেপি নির্বাচনে জিতেছে সেখানে। বিজেপি এবং কংগ্রেস মূল প্রতিদ্বন্দ্বী সেখানে, তার সাথে সেখানে আমাদের পার্টিও চেষ্টা করেছিল কিছুটা লাস্ট ইলেকশনে, পারেনি। কিন্তু সেখানে দেখা যাবে যে বিজেপি সেখানে কিন্তু পাওয়ারে এসেছে নির্বাচনে জিতে। তো এইরকমভাবে দেখবে যে উত্তরাঞ্চল, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, এগুলোতে কংগ্রেস এবং বিজেপির একটা বায়ানারি পলিটিক্স সেখানে কিন্তু চলে। অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রভাব প্রতিপত্তি নেই বললেই হয়, কারণ এখানে দীর্ঘদিন ধরে এখানে কংগ্রেস এবং বিজেপিরই প্রভাব আছে, কারণ তারা এগুলোকে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে স্বীকৃতি দিয়েছে। এই সমস্ত বিষয়গুলো তোমরা সেখানে দেখতে পাবে। এরপরে চলে আসো, তাহলে কাজে বুঝতেই পারছো যে এখানে ভৌগোলিক বিষয়টাকে খুব মাথায় রাখা হয়েছে, এবং পরিবেশের বিষয়টা মাথায় কাজ করেছে, নট ল্যাঙ্গুয়েজ। সো ভাষার ভিত্তিতে নয়, যদি বলা হয় জিওগ্রাফির ভিত্তিতে কোন রাজ্যটিকে গঠন করা হয়েছে, তাহলে সঠিক উত্তর তোমাদের কিন্তু উত্তরাখণ্ড হওয়া উচিত। এবং এটা তোমরা অবশ্যই চেষ্টা করবে মানচিত্রটাকে দেখেই উত্তরটা দেবে। মানচিত্র সম্পর্কে যদি তোমাদের ধারণা থাকে যে কোথায় আমাদের জিওগ্রাফি কীরকম, তাহলে তোমরা বুঝে যাবে এটা পাহাড়ি এলাকা। সো পাহাড়ি এলাকা হওয়ার দরুন এদের প্রশাসনিক সিস্টেমটিকে আলাদা রকমভাবে ডেভেলপ করতে হবে, এটা কিন্তু সেই সময়ের দাবি ছিল বলতে পারো। এবং সেই দাবিটাকেই আলটিমেটলি বিজেপির সরকার এসে অটল বিহারী বাজপেয়ী পূরণ করার চেষ্টা করেছে। সো তোমরা দেখতেই পাবে যে এইরকমভাবে উত্তরপ্রদেশ থেকে উত্তরাখণ্ড তৈরি করা হয়েছে। এটা উত্তরপ্রদেশের একেবারে উপরের পার্টটা। ঠিক আছে, এটা তোমরা নোটিশ করবে। এরপরে চলে আসো ঝাড়খণ্ডের গল্পে। ঝাড়খণ্ড তোমরা জানো যে এটাও 2000 সালে হয়েছে। ঝাড়খণ্ডের গল্পটাও তোমরা জানো যে 2000 সালে হয়েছে। ঝাড়খণ্ড 2000 সালে হয়েছে। এটা কোথা থেকে হয়েছে? এটা তোমরা দেখতে পাবে বিহার থেকে হয়েছে, বিহার। ঝাড়খণ্ড তোমরা দেখতেই পাচ্ছ কি বলছে, দেখো, ঝাড়খণ্ড ডিমান্ড এমার্জ ফ্রম ট্রাইবাল অ্যাসারশন ইন দ্য মিনারেল রিচ ছোটনাগপুর প্লেটিউ। ছোটানাগপুর যে রিজিয়ন্সটা আছে, সেই ছোটানাগপুর রিজিয়ন্সের মধ্যে
মিনারেলসে যে সমৃদ্ধ অঞ্চল, মিনারেলস রিচ বলতে পারো, অর্থাৎ মাটির নিচে যে তৈল সম্পদ, সেই তৈল সম্পদে এবং আরও বিভিন্ন সম্পদে যে মানে বিভিন্ন যে বিষয়ের যে সম্পদ, সেই সম্পদে একেবারে সমৃদ্ধ অঞ্চল হচ্ছে সেখানে ছোটনাগপুর অঞ্চল, সেটা বিহারের মধ্যেই ছিল। তো এখানে বেসিক্যালি তোমরা দেখতে পাবে ট্রাইবাল মানুষের বসবাস, ট্রাইবাল মানুষের হচ্ছে এখানে কিন্তু বসবাস, ঠিক আছে। এবং তোমরা দেখতে পাবে দ্য ঝাড়খণ্ড পার্টি সিন্স 1950 আন্ডার দ্য জয়পাল সিং মুন্ডা সট রিকগনিশনস অফ কালচারাল অ্যান্ড ইকোনমিক ডিস্টিংটিভনেস, অর্থাৎ জয়পাল সিং মুন্ডা বলে সেখানে একজন লিডার ছিলেন, যিনি কি করেছিলেন যে সাংস্কৃতিক এবং অর্থনৈতিক এই ভিন্নতার কারণে এই জায়গাটিকে আলাদা অঞ্চল হিসেবে স্বীকৃতি দেওয়া হোক, এই দাবিটা কিন্তু তিনি তুলেছিলেন। তাহলে কিসের ভিত্তিতে? সংস্কৃতির ভিত্তিতে, যেহেতু তারা ট্রাইবাল, আর দ্বিতীয় হচ্ছে অর্থনীতির ভিত্তিতে। কেন? তার কারণ পুরো বিহারের থেকে এই জায়গাটা কিন্তু অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী, তো কাজেই এটাকে আলাদাভাবে একটা কিন্তু স্বীকৃতি দেওয়া হোক, এই দাবিটা কিন্তু উঠতে শুরু করে। সো ভালো করে দেখবে কালচারাল এবং বা ট্রাইবাল এবং হচ্ছে অর্থনীতি, সো এই দুটো বিষয় সেখানে কিন্তু কালচারাল থেকে বেশ খুব অ্যাপ্রোপ্রিয়েট শব্দ হবে ট্রাইবাল। তো ট্রাইবাল এবং হচ্ছে তোমরা ইকোনমিক এই আলাদা বিশেষত্ব থাকার কারণে এটাকে আলাদা একটা দাবি উঠতে শুরু করে, এটার জন্য আলাদা রাজ্যের দাবি উঠতে শুরু করে। কি বলছে তারপর? সাকসেসিভ গভর্নমেন্টস ইগনোর দ্য ডিমান্ডস, ঠিক আছে, বিভিন্ন সরকারগুলো এই সমস্ত দাবিগুলোকে তারা প্রত্যাখ্যান করেছে, তারা গ্রহণ করেনি, এগুলো মর্যাদা দেয়নি, স্বীকৃতি দেয়নি। কিন্তু যত দিন গড়িয়েছে তত তাদের নিজেদের মধ্যে যে পরিচয়ের যে রাজনীতি সেই রাজনীতিটা কিন্তু মাথাচাড়া দিয়ে উঠেছে, এবং ওখানকার সম্পদ অন্য বড় একটা অঞ্চলের মানুষ যে এক্সপ্লয়েট করছে সেটাও মাথায় আসছে, সেটাও তারা কিন্তু বুঝতে সক্ষম হয়েছে। অর্থাৎ গোটা বিহার হয়তো যেটা উৎপাদন করে, দেখা যাবে যে ওই ঝাড়খণ্ডের ওই রিজিয়েন্সটি একাই সেটা উৎপাদন করে, তাহলে এদের টাকাতে ওদেরকে ভরণ পোষণ দেওয়া হচ্ছে, এবং খানিকটা বলতে পারো যে এদের টাকা এক্সপ্লয়েটও করে নিয়ে গিয়ে কাইন্ড অফ সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে, অন্য রাজ্যগুলিতে ডিস্ট্রিবিউট হচ্ছে, যেটা এখন দেখতে পাচ্ছ যে দাবিটা এখন ফুল মেম্বারশিপের দাবি, ফুল স্টেটহুডের দাবিটা যেমন লাদাখ নিয়ে উঠেছে, তার কারণ প্রচুর সম্পদ লাদাখের সেখান থেকে এক্সট্র্যাক্ট করে সেখানে কিন্তু কেন্দ্র সরকার নিয়ে আসছে এবং সেটা অন্যান্য রাজ্যে কাজে লাগাচ্ছে। সেটা ওখানকার মানুষের, তার মানে সেটা অধিকার, ওদের সম্পদ, সেটা তাদের ভাগিদারিটা তারাই পাবে, কিন্তু তাদের ভাগিদারিটা তারা পাচ্ছে না কেন্দ্র সরকার হওয়ার দরুন। কেন্দ্র সরকার কেন্দ্রে নিয়ে চলে আসছে, এবং কেন্দ্রের কন্ট্রোলটা বেশি হওয়ার ফলে সরাসরি দিল্লি থেকে কন্ট্রোল হচ্ছে, সো দিল্লির মতো করে পলিসি তৈরি হচ্ছে। সো সেটা আলটিমেটলি ওখানকার মানুষের কিন্তু যে ডিমান্ডগুলো বা বলতে পারো কাইন্ড অফ যে তাদের ওয়েলথের যে ডিস্ট্রিবিউশন, সেই ডিস্ট্রিবিউশনের ভাগিদারি তারা হচ্ছে না। সো এইরকমই একটা ভাবনা থেকে ঝাড়খণ্ডের মানুষরা তাদের নিজেদের পরিচয়ের রাজনীতি এবং আলাদা তাদের নিজেদের সম্পদের যে বিষয়টি মাথায়, ডিস্ট্রিবিউশনের যে বিষয়টি, সেটাকে মাথায় রেখেই তারা কিন্তু আন্দোলন শুরু করে, এবং 1990-এর দশকে এসে এই আন্দোলন কিন্তু একটা চরম পর্যায়ে পৌঁছে যায়। বাধ্য হয়ে সরকার সেখানে কি করে, 2000 সালে সরকার, বিজেপির গভর্নমেন্ট সেই সময় কিন্তু এটাকে স্বীকৃতি দেয়, বিহার রিঅর্গানাইজেশনস অ্যাক্ট সেই সময় পাশ করে, এবং সেই সময় দেখা যাবে যে বাজপেয়ীর গভর্নমেন্ট সেই সময় কিন্তু বিহার থেকে ঝাড়খণ্ডকে কিন্তু আলাদা করে দেয়, ঠিক আছে। তো এইরকমভাবে দেখা যাবে যে একটা ট্রাইবাল অ্যাসপিরেশনস যারা ছিল তাদেরকে আলাদাভাবে স্বীকৃতি দেয়, এবং এইরকমভাবে তাদের অর্থনৈতিক যে ডিস্ট্রিবিউশন সেটাকেও কিন্তু বলতে পারো এক প্রকার প্রপার ওয়েতে কিন্তু ম্যানেজ করে, এবং এইরকমভাবে ইন্ডিয়ান ফেডারেলিজমের কাঠামোটিকে আরও বিস্তৃত করা হয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো তোমরা কিন্তু এখানে নোটিশ করে থাকবে। এরপরে চলে আসো তেলেঙ্গানার গল্পটা। তেলেঙ্গানার গল্প 2014 সালে। তেলেঙ্গানার দাবিটা বেসিক্যালি উঠেছিল অর্থনৈতিক এবং রাজনৈতিক। 1956 সাল থেকে বুঝতেই পারছো যে তারা যখন 1956 সালে তারা বুঝতেই পারছো যে তেলেঙ্গানার মানুষরা অন্ধ্রপ্রদেশের মধ্যেই ছিল, 1956 সাল থেকে এটা চলে আসছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেখানে জয় তেলেঙ্গানা মুভমেন্ট সেখানে শুরু হয়েছিল। জয় তেলেঙ্গানা মুভমেন্টের মধ্যে দেখা যাবে যে বিভিন্ন স্টুডেন্টসরা সেখানে কিন্তু প্রতিনিধিত্ব করে, এবং তারা তাদের নিজেদের যে সম্পদ সেটার ভাগিদারি চায়, তার সাথে সাথে তারা নিজেদের ইকুয়াল এম্পাওয়ারমেন্ট বা শেয়ার অফ এমপ্লয়মেন্ট তারাও কিনতে চায়। অর্থাৎ এক প্রকার তেলেঙ্গানার মধ্যে তারা তাদের নিজেদের প্রতিনিধিত্ব চায়, তেলেঙ্গানার মধ্যে তারা তেলেঙ্গানার শেয়ার যেটা আছে সেটা তারা চায়, এবং এটা নিয়ে তারা আন্দোলন করতে শুরু করে। সো ইকোনমিক বেসিক্যালি এটা একটা ডিমান্ড ছিল, ঠিক আছে, এটার ডিমান্ডটা অনেক বেশি ইকোনমিক।
এমপ্লয়মেন্ট রিলেটেড একটা কাইন্ড অফ বলতে পারো এই ধরনের ডিমান্ডস স্টুডেন্টদের তরফ থেকে এসেছে। এটাই দেখতে পাচ্ছি আমরা যে 2000 সালে এটা এসে রিভাইভ করে এবং কে চন্দ্রশেখর রাও তাই সেখানে একটা দল গঠন করে, দলটার নাম হচ্ছে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি TRS। ঠিক আছে, কে চন্দ্রশেখর রাও যিনি মুখ্যমন্ত্রীও ছিলেন বা হয়েছেন, এখনও আছেন, হ্যাঁ আছেন, কে চন্দ্রশেখর রাও তিনি কিন্তু এই দলটা গঠন করেন এবং এই আন্দোলনটিকে, এই যে আন্দোলন, ঠিক আছে, অর্থনৈতিক বিভিন্ন যে ডিস্ট্রিবিউশনস, ইকোনমিক, এমপ্লয়মেন্ট, এই সমস্ত দাবি নিয়ে সেখানে আন্দোলন শুরু হয়। তো এটা নিয়ে সেখানে প্রতিরোধ শুরু হয়, হাঙ্গার স্ট্রাইক হয়। ঠিক আছে, কোয়ালিশন পলিটিক্স বেসিক্যালি কোয়ালিশন পলিটিক্সকে বাধ্য করেছিল, অর্থাৎ এক প্রকার বুঝতেই পারছো যে UPA 2 যেটা তৈরি হয়েছিল 2009 সালে, যেটা 14 সাল পর্যন্ত কন্টিনিউ করেছিল, তারা একেবারেই যখন শেষের দিকে তাদের পথ চলে যাচ্ছে, মানে তারা এই ইলেকশনে ফাইট করতে যেতে হবে, এবার চলো লাস্ট সেশন কাইন্ড অফ এই ধরনের একটা সময় এসে গেছে পার্লামেন্টে, সেই সময় গিয়ে তোমরা দেখতে পাবে যে তেলেঙ্গানা রাজ্য গঠন করা হয় অন্ধ্রপ্রদেশকে ভেঙে। সো অন্ধ্রপ্রদেশকে ভেঙে সেই সময় তেলেঙ্গানা রাজ্য গঠন করা হয়। দাবিটা মূলত এটাই যে তারা অর্থনৈতিকভাবে আরও অনেক ইকুয়ালিটি চায়, আরও অনেক স্বাবলম্বী হতে চায়, এটা ছিল তাদের মেন দাবি। এবং এই সময়ে তোমরা পার্লামেন্টের মানে পার্লামেন্টের ইতিহাসে যাবতীয় যা ঘটনা, তার মধ্যে সব থেকে কলঙ্কের ঘটনা যেটা ঘটেছিল সেটা এই সময় ঘটেছিল। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে লঙ্কা কাণ্ড ঘটেছিল। লঙ্কা কাণ্ডটা ছিল যে সেই সময় যখন এই বিলটা পাশ হচ্ছে, তখন এই বিলটা পাশ করতে দেবে না বলে বেশ কিছু একজন সেখানে MP তিনি হাতে করে লঙ্কা নিয়ে গিয়ে তখন সেখানে কিন্তু এরকম করে সবার চোখে কিন্তু ছিটিয়ে দিয়েছিলেন, অর্থাৎ স্প্রে। ঠিক আছে, একটা চিলি স্প্রে, সেখানে কিন্তু চিলি পাউডার স্প্রে সেখানে তিনি নিয়ে গিয়ে সবার চোখে কিন্তু এরকম ছিটিয়ে দিয়েছিলেন, যেটা ওপেন ট্যাব টিভিতে দেখে আমরা আতঙ্কিতও হয়ে গেছিলাম। এবং যেভাবে কংগ্রেস শেষের দিকে এসে এটাকে পাশ করলো, এটা মানে সবার ধারণাই ছিল পাশ হবে না, কিন্তু যেভাবে পাশ হলো সেটা একটুখানি কাজেই ওই ব্যাপারটার সাথে, মানে ওই যেভাবে লঙ্কাকাণ্ড হলো তাদের সাথে যে মিশিয়ে গেছে। অর্থাৎ যদি শান্তিপূর্ণ উপায়ে হতো হয়তো বোধহয় এটা হতো না, ঠিক আছে, কিন্তু শান্তিপূর্ণ উপায়ে কিন্তু এই জিনিসটা খুব একটা হয়নি। যেমনটা তোমরা দেখবে যে দিল্লিকে যখন কৃষি বিলগুলোকে যখন পাশ করানো হলো, তখন যে কাণ্ডগুলো হয়েছিল, ডেরেক ওব্রায়েন নাকি এরকম করে ছুঁড়ে দিয়েছিলেন তার বিলগুলো, বা ছিঁড়ে দিয়েছিলেন, তারপরে হচ্ছে ডেস্কের উপর উঠে গিয়ে লাফালাফি করছিল সব। তো এই যে ঘটনাগুলো ঘটেছিল, এগুলো নতুন কিছু নয়, এর আগেও 2014 সালে এই ঘটনা কংগ্রেসের পিরিয়ডেও কিন্তু ঘটে গেছে এই ধরনের ঘটনা। সো এগুলো আমরা দেখতে পাবো যে এই ধরনের ঘটনাগুলো কিন্তু ভারতের রাজনীতির ইতিহাসে ঘটেছে, এই ফেডারালিজমের কাঠামোটিকে শুধুমাত্র বলতে পারো যে বিস্তার করার কিন্তু উদ্দেশ্যে। এগুলো আমরা নোটিশ করেছি আগে। তো এরকমভাবে কংগ্রেস একেবারেই তার জামানার শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানাকে বের করে দিল শুধুমাত্র একটা ইকোনমিক ডিমান্ডকে ভ্যালু দিতে গিয়ে। পলিটিক্যালি দেখা যাবে যে এটা একটা ব্যালেন্স অ্যাক্ট ছিল বিটুইন কংগ্রেসের ইলেকটোরাল এবং হচ্ছে ফেডারাল যে অ্যাকোমোডেশন, সেটা কারণ যেহেতু তাদের উন্নতি হচ্ছে না, তাই তারা তাদের নিজেদের মতো করে আলাদা অঞ্চল চাইছে, সেই অঞ্চলের মানুষরা তাদের নিজেদের উন্নতি বা সুনিশ্চিত করবে। এটা যেমন এখনকার দিনে আর ওটাকে অন্যায় বলা যাবে না, ঠিকই তারা, কিন্তু সেই সময় তখন আবার যে একটা রাজ্যকে ভেঙে দিয়ে তুমি আলাদা একটা রাজ্য গঠন করবে, তো এবার এইভাবে ভাঙতে শুরু করলে তো টুকরো টুকরো হয়ে যাবে, এটা তো ঠিক নয়। কিন্তু প্রশাসনিক দিকটাও তো ম্যানেজ করতে হবে। তো সব মিলিয়ে মিশে দেখা যাবে যে একটা বিতর্কের যদি এগুলো জায়গা তৈরি করে, বাট সেই বিতর্ক থেকে বেরিয়ে আসলেও তোমরা এটা মাথায় রাখো যে যুক্তরাষ্ট্রের কাঠামোতে যা হয়েছে মোটামুটি ঠিকই আছে, ঠিকঠাকভাবেই রান করছে। এবং যদি এইরকমভাবে মানে 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 ব্যালেন্স করে এগিয়ে যদি এখানে দেশের যুক্তরাষ্ট্র কাঠামোকে শক্তিশালী করা যায়, গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করা যায় এবং ওভারঅল উন্নতি যদি সুনিশ্চিত করা যায়, তাহলে অন্যায়ের কিছু এখানে নেই। তো এইরকমভাবে দেখা যাবে যে অন্ধ্রপ্রদেশের যে রাজনীতি, সেই রাজনীতিটা আঞ্চলিকতাবাদের এই রাজনীতিকে নতুনভাবে সেখানে কিন্তু শেপ দিয়েছে। যে অন্ধ্রপ্রদেশ প্রথম দিকে আমরা দেখলাম অন্ধ্রা হলো 53 সালে, তারপর অন্ধ্রপ্রদেশ হলো, প্রথমে মাদ্রাজের মধ্যে ছিল, তারপর অন্ধ্রা হলো, অন্ধ্রা থেকে অন্ধ্রপ্রদেশ হলো, অন্ধ্রপ্রদেশ থেকে তারপরে তোমরা দেখতে পেলে যে তেলেঙ্গানা হলো। ঠিক আছে, তো এইরকমভাবে অন্ধ্রপ্রদেশ এখনও আছে, কিন্তু তেলেঙ্গানা বলে আলাদা রাজ্য তৈরি করা হয়েছে। তো এইরকমভাবে তোমরা দেখতে পাবে যে এই ঘটনাগুলো 2014 সালে ঘটেছিল এবং কংগ্রেসের এই সমস্ত কাণ্ড কারখানাগুলোকে জনসাধারণ খুব একটা ভালোভাবে সেই সময় নেয়নি। সো ইলেকশনে পরাজয়ের পেছনে একটা বড় কারণও ছিল কিন্তু এগুলো, মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছিল। যাই হোক, এগুলো এরপরে জম্মু এবং কাশ্মীর,
জম্মু এবং কাশ্মীর তোমরা জানো যে 2019 সালে এটাকে সেপারেট করা হলো, জম্মু এবং কাশ্মীর থেকে লাদাখকে সেপারেট করা হলো, জম্মু এবং কাশ্মীর দুটোকে ইউনিয়ন টেরিটরিজ করে দেওয়া হলো। 370A এবং 35A 370 এবং 35A কে সেই সময় আব্রোগেট করা হলো বা দুর্বল করে দেওয়া হলো, ঠিক আছে, তাদের প্রয়োজনীয়তাটাকে প্রাসঙ্গিকতাকে নষ্ট করে দেওয়া হলো এবং আমরা দেখতে পাচ্ছি দুটোকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হলো। এখন আমরা আজকের দিনে যেটা দেখতে পাচ্ছি যে কাশ্মীরকে নিয়ে তো এক প্রকার সিকিউরিটি ইস্যু, আর লাদাখকে নিয়ে এখন যেটা তৈরি হয়েছে ইন্টারনালি সেটা হচ্ছে এক প্রকার রিসোর্সের ইস্যু, রিসোর্স ডিস্ট্রিবিউশনসের ইস্যু বা রিসোর্স এক্সট্রাকশনসের ইস্যু, যে প্রচুর সম্পদ সেখান থেকে লাদাখ থেকে নিয়ে আসছে, ওটাকে কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়ার ফলে ইজি হয়ে গেছে। কারণ এটা যদি জম্মু কাশ্মীরের ওই সরকারের আমলে যদি করতো এটা পসিবল হতো না। আজকে যত পরিমাণ লাদাখ থেকে সম্পদ বের করে নিয়ে আসছে এই 19 সালের পর থেকে, এটা বোধহয় জম্মু কাশ্মীর হলে পসিবল হতো না, কারণ তার একটা ফুল রাজ্যের মর্যাদা ছিল, তাছাড়াও তার স্পেশাল পাওয়ার ছিল। কিন্তু সবার প্রথমে এটাকে হচ্ছে তার 370 ধারা কেড়ে নিল, কেন্দ্রশাসিত অঞ্চল করে দিল এবং দুটো ভাগে ভাগ করে দিল। কাজেই জম্মু কাশ্মীর এখন আর লাদাখের অঞ্চল নিয়ে কিন্তু নাক গলাতে পারবে না, এখন সে কিন্তু এখানে ইন্টারফেয়ার করতে পারবে না। এই যে বিশেষত্ব, এই যে রাজনীতি, এই রাজনীতিটা আমরা সেই সময় কেউ কিন্তু এতটা অনুমান করিনি যখন করেছিল, কিন্তু এটা ঠিক হাড়ে হাড়ে টের পাচ্ছে এখন লাদাখের মানুষরা যে ঠিক কি করতে চেয়েছিল সরকার। তো যাই হোক, বিজেপি যদিও সেই সময় প্রমিস করেছিল, নির্বাচনের সময় প্রমিস করেছিল যে তারা এটাকে স্টেটহুড দেবে, 6 শিডিউলের মধ্যে নিয়ে আসবে, ঠিক আছে, কিন্তু সেই দুটোরই তারা কোনোটাই কিন্তু নিজেরা ফলো করেনি। এবং সেখানে যেহেতু ফলো করেনি তাই ওখানে একটা আলাদাই সেখানে একটা গ্রুপ তৈরি হয়েছে, যার লিডার তোমরা দেখতেই পেলে যে সেখানে সোনাম ওয়াংচুক, তিনি আন্দোলন করলেন এবং আলটিমেটলি সরকার তাকে কিন্তু অ্যারেস্ট করে জেলেও ঢুকিয়ে দিল। সেই সমস্ত ঘটনাগুলো সেখানে ঘটেছে এবং সেখানে বুঝতেই পারছো যে হ্যাঁ, একটা তো ইস্যু তো সেখানে আছেই চায়নার সাথে আমাদের, তো একটা তো ফরেন ইস্যু তো আছেই, ঠিক আছে, ফরেন এগ্রেশনস তো আছে। তো ওভারঅল সব কিছু দিক থেকে বিবেচনা করে আলটিমেটলি সেই জায়গাটিকে, সেই রাজ্যের যে দাবি সেটাকে কিন্তু আপাতত ধামাচাপা দিয়ে দিল। এখন এটা নিশ্চিতভাবেই ধরে নাও যে আজ না হোক কাল এত বড় একটা অঞ্চল এবং ওখানকার মানুষকে দিয়েই শাসন করাটাই বেটার হবে, বেটার মানে কংগ্রেস দিল্লি থেকে শাসন না করে। সো আজ না হোক কাল, এবং বিজেপি নিজেই যেহেতু প্রমিস করেছিল, তো আমার মনে হয় যতক্ষণ না তারা নিজেরা ফায়দা নিতে পারবে ততক্ষণ, মানে তারা যতক্ষণ না পাওয়ারে আসতে পারবে, সেই পজিশনটা তারা যতক্ষণ না ইনশিওর করতে পারছে ততক্ষণ তারা ওখানে হয়তো স্টেটহুড দেবে না। এবার যদি তারা স্টেটহুড দিয়ে দেয় তাহলে কোনো রকমভাবেই তারা এটাও চাইবে না যে সেখানে এই যে সোনাম ওয়াংচুক তিনি এত বড় লিডার হয়ে যান, এলিট হয়ে যান, ওখানকার একটা পলিটিক্যাল এলিটে পরিণত হন সোশ্যাল অ্যাক্টিভিস্ট থেকে, আর সেখানে তিনি গিয়ে মুখ্যমন্ত্রী হোক। এটা তারাও চাইবে না, পলিটিক্যালি বলছি। বাট কেন্দ্র সরকার তো এটা চাইবে যে সেখানকার নিয়ন্ত্রণটা আমাদের হাতেই থাক, কারণ চায়নার সাথে কনফ্রন্টেশনস আছে। কিন্তু ওখানকার মানুষের যে দাবিটা সেটা হচ্ছে যে বেসিক্যালি যে এত বড় একটা রিসোর্স বের করে নিয়ে যাওয়া হচ্ছে, আমাদের ভাগিদারিটা আমাদের কাছে এসে পৌঁছচ্ছে না, আমাদের রাষ্ট্র আমাদের এটা আলাদা রাজ্যের তকমা আমরা পেলে 6 শিডিউলের মধ্যে এটা আসলে আমরা আমাদের দাবিগুলো আরও অনেক বেশি রকম, অর্থাৎ আমাদের দাবিগুলো পূরণ হবে, আমাদের রিসোর্স আমাদের কাছে থাকবে, এর ভাগিদারিটা আমরা পাবো। সো এই হচ্ছে বেসিক গল্প সেখানকার। সো এগুলো ভালো করে মাথায় রেখো। সো এই গল্পগুলো তোমাদেরকে ভালো করে বুঝতে হবে, এগুলোই পরীক্ষায় বারবার জিজ্ঞেস করবে। আর বিশেষ কিছু এখানে নেই, আর বিশেষ কিছু জানতেও হবে না, মোটামুটি এই লিস্টটা আমি কারেক্ট করে দিয়েছি, ঠিক আছে, ভালো করে দেখে নিও। সব থেকে কম তাহলে এখানে তোমাদের হচ্ছে এমএলএর সংখ্যা রয়েছে যে বিধানসভাতে, সেটা হচ্ছে পুদুচেরি, সেটা হচ্ছে কেন্দ্রশাসিত একটা অঞ্চল, কিন্তু বিধানসভা তার আছে, ঠিক আছে। আর যদি রাজ্যের কথা বলো, যে রাজ্যে সব থেকে কম হচ্ছে তোমার রয়েছে, কম হচ্ছে তোমার হচ্ছে এমএলএ রয়েছে, তাহলে সেটা হচ্ছে কিন্তু সিকিম, 32 জন একটা এমএলএ আছে, 32 জন এমএলএ নিয়ে সেখানে সরকার গঠন হয়। সো এই বিষয়গুলো ভালো করে মাথায় রেখো, ঠিক আছে, এই বিষয়গুলো ভালো করে মাথায় রেখো। সব থেকে বেশি তাহলে তোমরা উত্তরপ্রদেশই পাবে, সব থেকে বেশি এমএলএ সংখ্যা তোমরা নিশ্চয়ই উত্তরপ্রদেশেই পাবে, 403, কারণ জনসংখ্যা তার বেশি, মানে তার সংখ্যাটাই বেশি হবে। পশ্চিমবঙ্গেরটা দেখে নাও, 294, পশ্চিমবঙ্গের 294, ঠিক আছে। এরপরে যেগুলো জিজ্ঞেস করে সেটা হচ্ছে তোমার ধরে নাও, মানে সবগুলোই ইম্পর্টেন্ট, কোনটা বলবো আর কোনটা বলবো না, কিন্তু এরপরে তোমরা দেখে নাও যে মহারাষ্ট্রটা কোথায় আছে। মহারাষ্ট্র দেখে নাও 288টা, ঠিক আছে, মহারাষ্ট্র 288, 288। সো এগুলো ভালো করে দেখে নাও, 288-এর মনে হয় না আগে আর কেউ আছে, কারণ উত্তরপ্রদেশের পরেই হচ্ছে কিন্তু মহারাষ্ট্র। সো এগুলো ভালো করে দেখে নিও। সরি, পশ্চিমবঙ্গ আছে 290 ভোট, পশ্চিমবঙ্গটা বেশি,
পশ্চিমবঙ্গের আবার জনসংখ্যা মহারাষ্ট্র থেকে বেশি না হলেও আবার হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি সংখ্যাটা আবার বেশি দেখো। তো যাই হোক, তো এইরকমভাবে ছোট বড়, হ্যাঁ, কে কার থেকে এগিয়ে আছে পিছিয়ে আছে জনসংখ্যার দিক থেকে, রাজ্যের দিক থেকে আলাদা আলাদা বিষয় বিবেচনা করে এগুলো ভালো করে মাথায় রাখার চেষ্টা করো। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলোই বারবার পরীক্ষায় জিজ্ঞেস করছে, অ্যাটলিস্ট লাস্ট পরীক্ষাতে তো জিজ্ঞেস করেছে, কাজে এগুলো ভালো করে মাথায় রেখো, ঠিক আছে। নাগাল্যান্ড সম্পর্কে একটুখানি বিস্তারিত দিয়ে দিয়েছি, যেটা তোমাদের বললাম যে 62তে এটা আইনটা তৈরি হলো, কিন্তু 63তে গিয়ে তারা হচ্ছে কিন্তু 16তম রাজ্য হিসেবে কিন্তু স্বীকৃতি লাভ করলো, ঠিক আছে। এটা কোথাও 62 পেতে পারো, কোথাও 63 পেতে পারো, কাজে গুলিয়ে ফেলো না, এটা 62 এবং 63 দুটোই ঠিক হবে, কারণ আমাদেরকে সংবিধান অ্যামেন্ডমেন্ট, সংবিধান সংশোধন করতে হয়েছিল। সংবিধান সংশোধনের পরেই গিয়ে আসলে এটা কি হয়েছিল, এটা কিন্তু সংবিধান সংশোধনের পরেই গিয়ে এটা কিন্তু 16তম রাজ্য হিসেবে কিন্তু আমাদের স্বীকৃতি পেয়েছে, কিন্তু আইনটা তৈরি হয়ে গেছিলো 62 সালে। সো এটা ভালো করে মাথায় রেখো। সেই বিষয়গুলোই হচ্ছে তোমাদের এই যে স্টেট যে ফরমেশনের যে গল্প, সেই গল্প থেকে জিজ্ঞেস করবে। এগুলো যদি ভালো করে দেখে যাও, আশা করি সবই খবর পাবে, ঠিক আছে। আচ্ছা, আলাদা কোনো টেবিল তোমাদের আমি আর আলোচনা করছি না, নেক্সট ক্লাসে আমি চেষ্টা করব আলাদা কোনো একটা টেবিল আলোচনা করার, ঠিক আছে। চেষ্টা করব যে, যদি বলেছি অনেকগুলো ক্লাস তোমাদের আরও আছে, আমি তোমাদের একটুখানি পাঠিয়ে দেবো, তোমরা বাকিরা দেখেও নিও যারা দেখোনি, ঠিক আছে, পুরোনোগুলো থেকে বের করে, তাহলে ডিরেক্টলি কমন পাবে। আর বাকি আমি যেগুলো একেবারেই করাইনি সেগুলোতে আসবো, আমি দেখি এখন মাথায় আমার আসছে না কোনটা করাইনি, তো সেই টেবিলগুলোতে আসবো, ঠিক আছে। আছে তো অনেক কিছুই দেখলাম, নতুন নতুন অনেক কিছুই দিয়েছে, ফিনান্স কমিশন দিয়েছে, অ্যাটর্নি জেনারেল দিয়েছে, ঠিক আছে, তারপরে WTO দিয়েছে, তারপরে হচ্ছে IMF দিয়েছে, এগুলোর হচ্ছে সেক্রেটারিয়েটদের নাম জানতে চেয়েছে, স্পিকারদের নামের লিস্ট আছে, ঠিক আছে। তো এগুলো আমাদেরকে জানতে হবে, সেগুলো সবই হবে, কিন্তু ধীরে ধীরে 1 by 1 হবে। বলো কি বলছো? ল্যাঙ্গুয়েজটা করালেও তো ভালো হতো না? ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ বলতে 18টা, হ্যাঁ হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ, রাইট, 22টা হুম, পড়েছো তুমি। 22টা, মানে কোনটা কখন কিরকম পড়েছো? করে এসেছে সিরিয়াল অনুযায়ী। রাইট রাইট রাইট, ভুলে গেছিলাম, ভালো। তাহলে আগামীকাল ল্যাঙ্গুয়েজটা করে দেবো, কারণ ওটা বারবার জিজ্ঞেস করেছে, বারবার জিজ্ঞেস করেছে, করছে। তো ল্যাঙ্গুয়েজটা আমি ধীরে ধীরে সুন্দর করে এরকমভাবে বুঝিয়ে দেবো, মনে রাখার চেষ্টা করো, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজের গল্পটা কী, কখন কেন কাজ করেছে, কেন ওই সময় ওটাকে ঢোকাতে গেল, কী হয়েছিল সেই সময়, সেই ইতিহাসগুলো একটু জেনে গেলে গল্প গল্প হয়ে যাবে, গল্পগুলো জেনে গেলে এগুলো মনে থাকবে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে কিছু জানার আছে বলো, জিজ্ঞেস করা থাকলে জিজ্ঞেস করতে পারো।